আসসালামু আলাইকুম এসএসসি 27-এর ভাইয়াপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। সো আমরা তোমাদের ফিজিক্সের চ্যাপ্টার 11 চলতরিৎ নিয়ে পড়াশোনা করছিলাম এবং তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই চ্যাপ্টারের সেকেন্ড লেকচার আমরা স্টার্ট করব। সেকেন্ড লেকচারে আমরা অনেক কনসেপচুয়াল এবং থিওরিটিক্যাল আলাপ আলোচনা করব। খুব মনোযোগ দিয়ে শুনবে এবং নোট করবে। এবং আজকের ক্লাসে আমরা তেমন কোনো ম্যাথ প্র্যাকটিস করব না, বাট বেশ কিছু থিওরিটিক্যাল কনসেপচুয়াল ডিপ কনসেপ্ট দিয়ে আলোচনা করব। সো তোমরা যারা এই ক্লাসটা করবা, আমি আশা করি তোমরা খুব ভালো মতো বোঝার চেষ্টা করবে, ভালো মতো ক্লাসটা করার চেষ্টা করবে, যাতে ইন ফিউচারে এই ক্লাস থেকে অ্যাটলিস্ট কোনো ধরনের নলেজ বা থিওরিটিক্যাল কনসেপ্টের মোকাবেলা যাতে তোমরা ইজিলি করতে পারো। যে কোনো ধরনের ম্যাথ সলভ করার জন্য আজকের এই ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা এই পুরো চ্যাপ্টারের যে মাদার ফর্মুলা সেটা কিন্তু ডিরাইভ করে আসবো। ঠিক আছে, সো আমরা ক্লাসটা স্টার্ট করি। হ্যাঁ, আমরা ক্লাসটা স্টার্ট করি, চলো। তো ফার্স্টেই বিদ্যুৎ প্রবাহ খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা ভাইয়া, খুব সহজ ভাষায় তোমাদেরকে ডিসক্রাইব করব, বেশি পেঁচাবো না, বেশি জটিলতায় যাব না, বাট আমি যতটুকু জানি এই স্লাইডগুলো সম্পর্কে আমি তোমাদেরকে সেই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। আমরা লেকচার 1-এ অ্যাকচুয়ালি পড়ছিলাম যে বিদ্যুৎ কি বা তড়িৎ কি, তাই না? আমরা তড়িৎ মানে অ্যাকচুয়ালি বুঝছিলাম। তারপর এই তড়িৎটাকে যখন আমরা সামহাও বাহ্যিক একটা প্রভাবকের উপস্থিতিতে বা একটা প্রভাব বিস্তার করার মাধ্যমে, এই প্রভাব বিস্তার করার আরেকটা টপিক আছে, এই প্রভাবটা বিস্তার করার মাধ্যমে আমরা যখন এই চার্জগুলোকে বা স্থির যে আধানগুলো ছিল এদেরকে যখন চলাচলে সক্ষম করাই, তখন তারা চলতড়িতের রূপ নেয়। এবং যখন আমাদের ইলেকট্রন চলাচল করা শুরু করে তখন ওই জিনিসটাকে আমরা বলতাম হচ্ছে কি বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে বা তড়িৎ প্রবাহিত হচ্ছে। আচ্ছা, এবং আমরা জানতাম যে তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য বা এই যে ইলেকট্রনগুলা বা আধানগুলা পরিবাহিত হওয়ার জন্য আমাদের একটা মাধ্যম দরকার হয়, সেটাকে আমরা পরিবাহী বলেছিলাম। আবার আমরা বলেছিলাম পরিবাহী হচ্ছে 3 প্রকার: সুপরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী নিয়ে আলাদা একটা চ্যাপ্টার আছে ইলেকট্রনিক্সের, জাস্ট এই চ্যাপ্টারে আমরা হচ্ছে সুপরিবাহী এবং অপরিবাহী নিয়ে আলোচনা করব আর কি। আচ্ছা, তো আমরা যদি একটু দেখি যে অ্যাকচুয়ালি আমাদের সংজ্ঞাতে কি বলছে বিদ্যুৎ প্রবাহের, আমরা আসলে সংজ্ঞা থেকে স্টার্ট করব। কোন পরিবাহকের মধ্য দিয়ে, ফার্স্ট অফ অল আমার একটা পরিবাহক লাগবে বা পরিবাহী লাগবে নির্দিষ্ট সময়ে, ঠিক আছে, বৈদ্যুতিক আধান প্রবাহের হারকে, বৈদ্যুতিক আধান প্রবাহের হারকে এখানে কয়েকটা বক্স করছি, কয়েকটা কথা আছে। প্রথমত আমাদের পরিবাহক, তার মানে পরিবাহকটা অবশ্যই সুপরিবাহী হতে হবে, যেটার মধ্যে আমাদের ফ্রি ইলেকট্রনস আছে, যেটার মধ্যে আমাদের মুক্ত ইলেকট্রন আছে, এক কথা। ঠিক আছে, নির্দিষ্ট সময়টাকে আমি টি সেকেন্ড ধরে নিতে পারি। নির্দিষ্ট সময়ে বৈদ্যুতিক আধানকে আমরা কি বলতে পারি? কিউ কুলম্ব চার্জ বলতে পারি। হ্যাঁ, কিউ কুলম্ব চার্জ বা কিউ কুলম্ব আধান প্রবাহের হারকে, আধানটা প্রবাহিত হবে এখন, ঠিক আছে, আধানটা চলাচল করবে, এই আধান চলাচলের হার। এখন তোমরা ম্যাথমেটিক্যাল ভাষা থেকে বোঝো যে যে কোনো জিনিসের হার মানে কি, সময়ের সাথে সাথে ওইটা আমরা ক্যালকুলেট করতেছি। ঠিক আছে, তো কোন একটা কিছুকে আমরা যদি সময়ের সাথে সাথে হিসাব করতে চাই তখন আমরা এই যে হারের বিষয় আনি। ঠিক আছে, আচ্ছা, এখন একটু বিষয় বোঝার ট্রাই করো। মনে করো আমাদের কাছে একটা তার আছে। হ্যাঁ, এটা মনে করো আমাদের কোন একটা সবুজ তার, ঠিক আছে, এটা মনে করো আমাদের কোন একটা তার। হ্যাঁ, এই তারের মধ্যে আমাদের যদি ফ্রি ইলেকট্রনস থাকে, মনে করো এটা হচ্ছে আমাদের একটা ইলেকট্রন, এগুলো মনে করো আমাদের কাছে একটা ইলেকট্রন, ঠিক আছে, এগুলো মনে হয় আমাদের কোনো, মনে করো হচ্ছে একটা কি ইলেকট্রন, এগুলো মনে করো আমাদের ইলেকট্রন। ঠিক আছে, তো এই তারের আমি দুইটা প্রান্ত বলতেছি, একটা হচ্ছে এ প্রান্ত, একটা হচ্ছে আমাদের বি প্রান্ত। হ্যাঁ, বি প্রান্ত। এবং এই যে এগুলা হচ্ছে আমাদের এক একটা কি, এগুলা হচ্ছে আমাদের এক একটা চার্জ, এগুলা হচ্ছে আমাদের একটা চার্জ বা বাংলায় আধান বলি। এবং আমি যদি মোর স্পেসিফিক্যালি বলি তাহলে এগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের ইলেকট্রন। বুঝলাম। এখন আমি যদি যে কোনো একটা ইলেকট্রন নিয়ে কথা বলি, মনে করো এই হচ্ছে আমার যে কোনো একটা ইলেকট্রন, আমি এখন শুধু এই ইলেকট্রনটা নিয়েই কথা বলবো, তাহলে এই ইলেকট্রনটা যদি টি সেকেন্ড সময় নিয়ে, এই তারের মধ্যে কোনো একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে ভ্রমণ করে, মনে করলাম এ পয়েন্ট থেকে আমাদের এই ইলেকট্রনটা ভ্রমণ করলো মনে করো এই বি পয়েন্টে। ঠিক আছে, আমাদের
এ পয়েন্ট থেকে ইলেকট্রনটা ভ্রমণ করলো মনে করো বি পয়েন্টে, ঠিক আছে, এবং এই এ থেকে বি তে যাইতে তার মোটামুটি টি সেকেন্ড সময়ের মতো লাগছে। কতক্ষণ সময় লাগছে ভাইয়া? টি সেকেন্ড সময়ের মতো লাগছে। এ থেকে বি তে যেতে তার টি সেকেন্ডের মতো যদি সময় লাগে, তাহলে আমার ডেফিনেশন অনুযায়ী আমি বলতে পারি যে টি সেকেন্ড সময় যদি কিউ কুলম চার্জ পরিবাহিত হয়, কিউ কুলম চার্জ পরিবাহিত হয়। এখন একটা ইলেকট্রনের চার্জ কত ভাইয়া বলো তো? সবাই জানে একটা ইলেকট্রনের চার্জ কত। ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10⁻19 কুলম। তাহলে এই যে ইলেকট্রনের চার্জ লিখলাম -1.6 ইন্টু 10⁻19, তাহলে এই পরিমাণটাকে আমি একটা কিউ পরিমাণ ধরে নিতে পারি যে কোন একটা পরিবাহকের মধ্যে টি সেকেন্ডে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হয়েছে। এখন কতটুকু চার্জ প্রবাহিত হয়েছে এটা আমরা জানি না, বিধায় আমরা কিউ বলতেছি। কিউটাই তুমি মনে মনে চিন্তা করো যে এরকম কোন একটা পরিমাণ আর কি, ঠিক আছে। তাইলে যদি যদি টি সেকেন্ড সময় ওই পরিবাহকের মধ্য দিয়ে টি সেকেন্ড সময় আমি যদি লিখি টি সেকেন্ড সময় যদি কিউ কলম পরিবাহিতে চার্জ প্রবাহিত হয় এটা মুছে দিই, প্রবাহিত হয় কত কুলম ভাইয়া? কিউ কুলম চার্জ যদি প্রবাহিত হয়, তাহলে একক সময় বা 1 সেকেন্ড সময়, ঠিক আছে, একক সময় পরিবাহিতে চার্জ পরিবাহী হবে কতটুকু বলতো? এটা হবে হচ্ছে আমাদের কিউ বাই টি পরিমাণ হবে না? তাহলে দেখো সময়ের সাথে সাথে আমরা যে আধান নিয়ে চিন্তা ভাবনা করতেছিলাম, সময়ের সাথে সাথে হচ্ছে আমাদের আধান আমরা ক্যালকুলেট করব। তাহলে এই যে আধানকে টি দিয়ে ভাগ করছে, এই জিনিসটাকে হার বলা হয়, যে আধান পরিবাহিত হওয়ার হার বা আধান প্রবাহের হার এক কথায়। তাহলে এই যে আধান প্রবাহের হারকে কি বলি? তড়িৎ প্রবাহ বলি। এই যে আধান প্রবাহের হারকে আমি বলতেছি তাহলে কি ভাইয়া? আধান প্রবাহের হারকে আমি বলতেছি হচ্ছে তড়িৎ প্রবাহ বা আই। তড়িৎ প্রবাহকে আমরা আই দিয়ে প্রকাশ করব। কি দিয়ে প্রকাশ করব? তড়িৎ প্রবাহকে আমরা ভাইয়া আই দিয়ে প্রকাশ করব, ঠিক আছে। তড়িৎ প্রবাহকে হচ্ছে আমরা আই দিয়ে প্রকাশ করব। তাহলে আমরা কি পেলাম ভাইয়া? আলটিমেটলি আমি এখানে আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি পাইছি। এটা হচ্ছে তড়িৎ প্রবাহের সূত্র। এটা কি বলতো ভাইয়া আমাদের? এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের সূত্র। কি? এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের কি? তড়িৎ প্রবাহের সূত্র। তাহলে এখান থেকে আমি কি পাইলাম? এখান থেকে আমি প্রথমত পাচ্ছি তড়িৎ প্রবাহিত হওয়ার প্রতীক। তড়িৎ প্রবাহের প্রতীক হচ্ছে ভাইয়া আই, ঠিক আছে। তারপরে আমি এখান থেকে যদি একক বাদ দিই, আগে আমরা সূত্রটা লিখি। আমি এখান থেকে কি সূত্র পাইলাম? এখান থেকে আমি তড়িৎ প্রবাহ হওয়ার যে সূত্র সেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু ভাইয়া কিউ বাই টি। এটা আমাদের সূত্র। এখান থেকে আমরা এখন একক যদি বের করতে চাই, তাহলে আই এর একক কি হবে বলতো? আই এর একক হবে হচ্ছে কিউ মানে কি? কিউ মানে চার্জ। চার্জের একক হচ্ছে কুলম, আর টির একক হচ্ছে সেকেন্ড। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি? কুলম পার সেকেন্ড। এই কুলম পার সেকেন্ডকে আমরা নতুন একটা নাম দিছি, সেটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার, ঠিক আছে। এটাকে আমরা প্রকাশ করব হচ্ছে এই যে এইভাবে, অ্যাম্পিয়ার। বাংলায় লিখে দেই অ্যাম্পিয়ার, ঠিক আছে। একে আমরা সংক্ষেপে হচ্ছে এখন থেকে এ বলবো, ঠিক আছে। অ্যাম্পিয়ার বা এ, এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের যে বেশ কিছু প্যারামিটার্স, যা প্রতীক হচ্ছে আই, সূত্র হচ্ছে আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, একক হচ্ছে আই ইজ ইকুয়াল টু কুলম পার সেকেন্ড, ঠিক আছে। আর অ্যাম্পিয়ারটা হচ্ছে সব জায়গায় তোমরা ইউজ করবা, কারণ অ্যাম্পিয়ারটা হচ্ছে ভাই আমাদের এসআই ইউনিট বা এসআই একক, ঠিক আছে। অ্যাম্পিয়ারটা হচ্ছে আমাদের এসআই একক বা এসআই ইউনিট। সো তোমরা হচ্ছে অ্যাম্পিয়ারটা ইউজ করবা। তাহলে তড়িৎ প্রবাহের একক কি ভাইয়া? তড়িৎ প্রবাহের একক হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার, বুঝছো? তাহলে এখন যদি তোমাকে আমি কোয়েশ্চেন করি যে 1 অ্যাম্পিয়ার মানে কি, তোমাকে মনে করো আমি কোয়েশ্চেন করলাম, আমি এখন কোয়েশ্চেন করলাম যে ভাইয়া 1 অ্যাম্পিয়ার মানে তুমি কি বুঝো? 1 অ্যাম্পিয়ার বলতে কি বুঝো? 1 অ্যাম্পিয়ার বলতে কি বুঝো? তাহলে তুমি আমাকে কি বলবা বলো তো? আমরা এই অ্যান্সারটা দিব হচ্ছে আমাদের সূত্র থেকে, যে আই ইজ ইকুয়াল টু আমরা জানি কিউ বাই টি যদি হয়। তাহলে এখন দেখো কিউর ভ্যালু যদি আমরা 1 কুলম ধরি এবং 1 সেকেন্ড যদি টি এর ভ্যালু ধরি, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? 1 কুলম পার সেকেন্ড, দ্যাট ইজ হচ্ছে আমাদের 1 কুলম, রাইট।
সহজ না? তাহলে কোন একটা পরিবাহকের মধ্যে দিয়ে যদি 1 সেকেন্ডে 1 কুলম্ব পরিমাণ চার্জ প্রবাহিত হয়, তাহলে তাকে আমরা কি বলতে পারি? 1 অ্যাম্পিয়ার বলি। তাহলে তাকে আমরা কি বলি? তাকে হচ্ছে আমরা 1 অ্যাম্পিয়ার বলি। ঠিক আছে? তাইলে জিনিসটা হচ্ছে যে 1 অ্যাম্পিয়ার মানে তাহলে কত? আচ্ছা 1 অ্যাম্পিয়ার, এখন যদি আমরা বলি 50 অ্যাম্পিয়ার মানে কি? যদি এখন তোমাকে বলি 50 অ্যাম্পিয়ার মানে কি? 50 অ্যাম্পিয়ার মানে কি? 50 অ্যাম্পিয়ার মানে কি বলো? 50 অ্যাম্পিয়ার মানে কি? 50 অ্যাম্পিয়ার মানে হচ্ছে, আমি যদি লিখি I is equal to Q by T, তুমি অনেকভাবে বলতে পারো বিষয়টাকে। মনে করো I is equal to Q by T বললা, তুমি মনে করো Q এর ভ্যালু বললা, Q এর ভ্যালু তুমি বললা হচ্ছে 50 কুলম্ব, আর নিচে নিলা 1 সেকেন্ড। এটা যেমন হবে, তুমি মনে করো Q এর ভ্যালু 25 কুলম্ব নিলা, 25 না, কি বলতেছি, তুমি মনে করো 100 কুলম্ব নিলা, 100 কুলম্ব নিলা, আর 2 সেকেন্ড টাইম নিলা। তাহলে 2 সেকেন্ডে 100 কুলম্ব চার্জ প্রবাহিত হওয়া মানে যে কথা, 1 সেকেন্ডে 50 কুলম্ব চার্জ প্রবাহিত মানে একই কথা। কাটাকাটি করলে 50/100 আসে আলটিমেটলি, তাই না? সো বিষয়টা হচ্ছে এইখানে যে তুমি এখন 1 অ্যাম্পিয়ার 50 অ্যাম্পিয়ার যাই বলো না কেন, I is equal to Q by T এই সূত্র দিয়ে তুমি হচ্ছে এটাকে সংজ্ঞায়িত করতে পারবা। ঠিক আছে? এবং তড়িৎ প্রবাহিত হওয়ার একটা মানে একটা সিস্টেমে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, কতটুকু পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই বিষয়গুলা মাপার একটা যন্ত্র আছে। ওই যন্ত্রটার নাম হচ্ছে আমাদের অ্যামিটার। ঠিক আছে? এটা লিখে রাখো, এটা আমরা পরে আবার দেখব যে তড়িৎ প্রবাহ মাপার যন্ত্র হলো আমাদের অ্যামিটার। ঠিক আছে? আমি তোমাদেরকে এই যে অ্যামিটার কিটা পরে দেখাবো। ঠিক আছে? থিওরিতে আপাতত লাগবে না, আমরা যখন কাজ করব ওই কাজের ক্ষেত্রে তখন আমাদেরকে অ্যামিটার দেখতেই হবে। ঠিক আছে? কারণ তোমাদের তো আবার প্র্যাকটিক্যাল শিক্ষা আছে, মানে থিওরিটিক্যাল শিখে গেলে তো লাভ নেই, প্র্যাকটিক্যালে কিন্তু জোর দিতে হবে। সো প্র্যাকটিক্যালি অনেক কিছু তোমাদেরকে ভিজুয়ালাইজ করে পড়ানো উচিত বলে আমি মনে করি। এই জন্য তোমাদেরকে আমি সিমুলেশন দিয়ে কিন্তু সার্কিট যখন সামনের ক্লাসে পড়াবো তখন কিন্তু আমরা এইসব জায়গাটা আসবো, যে অ্যামিটার, আরও কিছু আছে, ভোল্ট মিটার। ঠিক আছে? ওই জিনিসগুলো আমরা দেখবো। তো আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি বিদ্যুৎ প্রবাহ মানে কি। বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ একই জিনিস। আরো ভালো মতো বুঝবো, আপাতত একটু মাথায় রাখো। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো রোধ কি। ঠিক আছে? এরপরে আসো রোধ কি। আচ্ছা, এরপরে আসো রোধ মানে কি। ঠিক আছে? দেখি তো আমাদের কি কোনো টপিক বাদ গেছে নাকি। আমি তো তোমাদের বইটা খুলি, আমাদের মনে হয় না কোনো টপিক। আচ্ছা, তড়িৎ প্রবাহের কি আর কোনো তড়িৎ প্রবাহ নিয়ে আর তেমন কিছু নাই। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো এরপর আসে রোধ কি। ঠিক আছে ভাইয়া, মনোযোগ দিয়ে খেয়াল করো। তো রোধটা অ্যাকচুয়ালি বোঝার আগে আমরা একটা সিনারিও কল্পনা করি। ঠিক আছে? তো মনে করো তুমি হচ্ছে গিয়ে এরকম কোন একটা জায়গাতে আসো, এটা মনে করো একটা গুহা। ঠিক আছে? প্রথমত এটা মনে করো যে একটা গুহা, এটা মনে করো একটা গুহা। তো এই গুহার মধ্যে মনে করো এই জায়গায় তুমি দাঁড়ায় আছো, এই জায়গায় তুমি মনে করো যে দাঁড়ায় আছো। ঠিক আছে? তো তুমি যেটা চাচ্ছ সেটা হচ্ছে গুহার এক প্রান্ত থেকে, তো মনে করো যে গুহার এটা হচ্ছে আমাদের এ প্রান্ত, এটা মনে করো আমাদের গুহার বি প্রান্ত, বা এটা এক্সিট পয়েন্ট, এটা এন্ডিং পয়েন্ট এক কথায়। ঠিক আছে? এখন তুমি যেটা চাচ্ছ সেটা হচ্ছে গুহার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে। তুমি গুহার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মনে করো যাইতে চাচ্ছ। এখন তুমি গুহাটা যে পাস করবা, গুহার থেকে যে তুমি বেরোবা, তো তুমি দেখলে যে যাত্রা পথে গুহার মধ্যে এরকম কিছু মাটির ঢিবি আছে। হ্যাঁ, মাটির ঢিবি বা থাকে না পাহাড়ের টাইপের কিছু জিনিসপাতি থাকে এরকম উঁচা নিচা। হ্যাঁ, তো তুমি হচ্ছে মনে করো এরকম কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হইলা। তুমি যখন তুমি যখন এই গুহাটা পার করবা তখন দেখলা যে এরকম মাটির কিছু ঢিবি আছে। তুমি যদি এখান থেকে পার হইতে যাও তাহলে তোমাকে কিভাবে পার হইতে হবে ভাইয়া? তোমাকে হচ্ছে এইভাবে করে এরকম করে যাই আমাদেরকে পার হতে হবে, রাইট? তার মানে এই যে ঢিবিগুলা, এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ তোমার কাছে বাধার মতো। এগুলো হচ্ছে তোমার কাছে ওয়ান কাইন্ড অফ কিসের মতো? বাধার মতো। ঠিক আছে? তার মানে বাধা, তুমি যাবা ঠিকই, তুমি এ থেকে বিতে শেষ পর্যন্ত যাবা, যেভাবেই হোক যাবা, বাট এখানে বিষয়টা হচ্ছে যে তুমি কিন্তু বাধার সম্মুখীন হবা এখানে অনেক। ঠিক আছে? তো এই যে বাধা প্রাপ্ত হচ্ছ তুমি, এখন তুমি মনে করো তুমি হচ্ছে একটা ইলেকট্রন।
তুমি মনে করো একটা হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে, তুমি একটা ইলেকট্রন, তারপরে এই যে আমাদের গুহাটা ছিল, গুহাটাকে তুমি একটা পরিবাহী চিন্তা করবা, ঠিক আছে, মনে করো তুমি হচ্ছে একটা ইলেকট্রন। এখন তুমি মনে করো যে তুমি হচ্ছে একটা কি ইলেকট্রন, ঠিক আছে, তুমি হচ্ছে একটা ইলেকট্রন। আর এই যে গুহাটা, গুহাটা মনে করো আমাদের এখন একটা পরিবাহী, ঠিক আছে। তো সেম টু সেম ওই কাহিনীর মতোই একটা পরিবাহকের মধ্য দিয়ে যখন, এবার আমরা একটু সংজ্ঞাতে আসি, হ্যাঁ, একটা পরিবাহকের মধ্য দিয়ে যখন, পুরো পরিবাহকের সেই ধর্ম হচ্ছে রোধ, যা বিদ্যুৎ প্রবাহকে বাধা দেয়, যা বিদ্যুৎ প্রবাহকে বাধা দেয়। তাহলে একটা তারের মধ্য দিয়ে, একটা তারের মধ্য দিয়ে যখন আমাদের তড়িৎ প্রবাহিত হবে, এটা মনে করো আমাদের একটা যদি তার হয়, তার হয়, তারের মধ্যে আমরা বলছিলাম যে, তারের মধ্যে বলছিলাম যে আমরা এরকম ইলেকট্রন পাই, তাই না, তাই না। তো এই যে ইলেকট্রনটা, আচ্ছা মনে করো ইলেকট্রনটা এখানে আছে, এই ইলেকট্রনটা মনে করো এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে যাবে, এ পয়েন্ট থেকে মনে করো বি পয়েন্টের দিকে যাবে। তো যাত্রাকালে আমাদের ইলেকট্রনটা এই তারের কিছু বৈশিষ্ট্যের জন্য বাধাপ্রাপ্ত হবেই, এবং ওই যে বাধাপ্রাপ্ত হওয়ার বৈশিষ্ট্যটা, ওই বৈশিষ্ট্যটাই হচ্ছে আমাদের এই তারের রোধ। তাহলে রোধটা তার হয়, যে রোধ যে জিনিসটা, রেজিস্ট্যান্স বলতেছে, যা বাধা দেয়, এই জিনিসটা হচ্ছে আমাদের পরিবাহীর একটা ধর্ম বা তারের একটা ধর্ম, যেটার মধ্যে দিয়ে আমাদের মুক্ত ইলেকট্রনগুলো চলতেছে, ঠিক আছে, বা চলতে শুরু করে। তো এই যে তারের হচ্ছে একটা বাধাদানকারী ধর্ম, এই তারের যে বাধাদানকারী ধর্ম, এই তারের যে বাধা দানকারী ধর্ম, তাই হলো কি, তাই হচ্ছে আমাদের রোধ, তাই হলো আমাদের রোধ। তাহলে রোধ বিষয়টা হচ্ছে কি, বাধা দেবে তোমাকে, এক কথায় কিচ্ছু না, ঠিক আছে। তাহলে ব্যাপারটা বুঝছো না, যে রোধ বা রেজিস্ট্যান্স হলো কোনো পরিবাহকের সেই ধর্ম বা সেই ক্যারেক্টারিস্টিক্স যা তড়িৎ প্রবাহকে বাধা দেয়। তার মানে ইলেকট্রন যখন তোমার এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে, ইলেকট্রন যখন এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে, তখন, আচ্ছা তোমাদের কি আমি পড়াইছি, তড়িৎ প্রবাহের দিক পড়াইছি? দিক তো মনে হয় পড়াই নাই না, আগের ক্লাসে কি আমরা দিক টিক পড়াইছিলাম? একটু দেখে আসি তো আগের ক্লাস থেকে। তড়িৎ বিভব, না দিক পড়াই নাই। আচ্ছা ওয়েট, সমস্যা নেই, দিকটা আমি তো তোমাদেরকে পড়াচ্ছি এখন, দিক মনে হয় এখনো পড়াই নাই না। আচ্ছা, তো তার আগে আমি তোমাদেরকে তাহলে একটু দিকটা পড়াই আসি, আমি তোমাদেরকে দিকটা পড়াই নেই এখনো। আচ্ছা 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 ঠিক আছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমি তো ভাবছি তোমাকে আগের ক্লাসে আমি পড়াইছি। মনে করো এটা হচ্ছে আমাদের একটা তার, ঠিক আছে, একটা হেডলাইন দাও হচ্ছে তড়িৎ প্রবাহের দিক, ঠিক আছে। আচ্ছা মনে করো আমাদের এই যে তারটা, এই তারটা দুইটা প্রান্ত আছে, একটা হচ্ছে এ প্রান্ত, একটা হচ্ছে আমাদের কি প্রান্ত, বি প্রান্ত, ঠিক আছে, একটা হচ্ছে এ প্রান্ত, একটা হচ্ছে আমাদের বি প্রান্ত। তো এই যে বাহ্যিক একটা প্রভাব বিস্তারের কথা বারবার বলতেছি, যে বাইরে থেকে এমন একটা কিছু প্রয়োগ করা হয়, যে প্রয়োগ করার কারণে আমাদের এই তারের মধ্যে যে ফ্রি ইলেকট্রনগুলো থাকে, এই তারের মধ্যে যে ফ্রি ইলেকট্রনগুলো থাকে, এই ফ্রি ইলেকট্রনগুলা চলাচল করা শুরু করে। ফ্রি ইলেকট্রনগুলা কি করে, ইলেকট্রনগুলা চলাচল করা শুরু করে। তার মানে ইলেকট্রনগুলা আমাদের এরকম ভাবে চলা শুরু করে। ইলেকট্রন যখন চলা শুরু করে, আমরা তখনই জানি যে চলতড়িৎ নামক একটা তড়িতের উদ্ভব ঘটে, যে তড়িৎটা অ্যাকচুয়ালি চলে, চলতড়িৎ, ঠিক আছে। তার মানে ইলেকট্রন যখন চলতেছে তখন কারেন্টের উদ্ভব ঘটবে, ইলেকট্রিসিটির উদ্ভব ঘটবে। এবং কনভেনশনালি যখন ইলেকট্রন পরিবহন শুরু হয় যে কোনো একদিকে, মনে করো এখন আমাদের ইলেকট্রন পরিবহন হচ্ছে কোন দিকে বলো তো, এখন আমাদের ইলেকট্রন পরিবহন হচ্ছে কিন্তু এ থেকে বি পয়েন্টের দিকে। যখন ইলেকট্রন পরিবহন হবে একদিকে, ঠিক তার বিপরীত দিকে তখন ইলেকট্রিসিটি পাস করা শুরু করে, ঠিক তার বিপরীত দিকে
ঠিক তার বিপরীত দিকে ইলেকট্রন পরিবহন শুরু হয়। ঠিক আছে, ঠিক তার বিপরীত দিকে দেখো, ইলেকট্রন যেদিকে চলতেছে তার উল্টা দিকে এখন আমাদের তড়িৎ প্রবাহিত হওয়া শুরু হবে কনভেনশনালি। ঠিক আছে, এটা নিয়ে আমরা হচ্ছে বিভব পার্থক্য যখন পড়বো আরো ভালো মতো বুঝতেছি। এবার তোমাদেরকে জাস্ট দিকটা আপাতত বলে দেওয়ার জন্য যে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হচ্ছে তড়িৎ তার উল্টা দিকে প্রবাহিত হবে। এটা হচ্ছে আমাদের কনভেনশনাল নিয়ম বা প্রচলিত নিয়ম, যে ইলেকট্রন প্রবাহ এবং তড়িৎ প্রবাহের দিক উল্টা। যে দিকে তড়িৎ প্রবাহিত হবে ইলেকট্রন পরিবহন তার উল্টা দিকে হবে। বুঝছি বুঝছি বুঝছি, যেদিকে ইলেকট্রন প্রবাহিত হবে তার উল্টা দিকে আমাদের তড়িৎ প্রবাহিত হবে। ঠিক আছে, আচ্ছা একটু তাহলে মাথায় রাখো, একটু তাহলে মাথায় রাখো। ঠিক আছে, যেই দিকে ইলেকট্রন পরিবহন হয় তার উল্টা দিকে আমাদের কি কি হবে, কারেন্ট পরিবহন হবে বা তড়িৎ পরিবহন হবে। একটু জাস্ট মাথায় রাখো ভাইয়া, একটু যদি মাথায় রাখতে পারো তাইলে হচ্ছে এই যে, তাহলে হচ্ছে আমরা এখন যে রোধের মধ্যে ছিলাম, যে এই তারের যে বাধাদানকারী ধর্ম তাই তো আমাদের রোধ। তাইলে ইলেকট্রন, একটা র্যান্ডম ইলেকট্রন যখন এই যে এইটার মধ্যে আমার একটা ইলেকট্রন হয়, ইলেকট্রনটা যখন আমাদের এইদিকে যাওয়া শুরু করবে তখন এই তারের ইন্টারনাল একটা ক্যারেক্টারিস্টিক্স, যাকে বাধাদানকারী ধর্ম বলতেছি, সে বাধাদানকারী ধর্মের কারণে আমাদের ইলেকট্রনটা বাধাপ্রাপ্ত হবে। ইলেকট্রন যেহেতু বাধাপ্রাপ্ত হয়ে চলতেছে চলতেছে চলতেছে, এটার আরেকটা কথা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ তখন বাধাপ্রাপ্ত হবে। ইলেকট্রন প্রবাহ বাধাপ্রাপ্ত হচ্ছে, দ্যাট মিনস তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ ভাই ওইটাও হচ্ছে আমাদের বাধাপ্রাপ্ত হবে। তাহলে ওভারঅল আমাদের এই তারের মধ্যে ইলেকট্রন যদি এ থেকে বি এর দিকে পাস করে তাহলে আমাদের তড়িৎ পাস হবে হচ্ছে কত, বি থেকে এর দিকে আমাদের তড়িৎ পরিবহন হবে, এবং এই তড়িৎ প্রবাহন হচ্ছে কি বাধাপ্রাপ্ত হবে। তাহলে রোধ হচ্ছে আমাদের পরিবাহকের সেই ধর্ম যা বিদ্যুৎ প্রবাহকে বাধা দেয়। তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি কি পাইলাম, এখান থেকে অ্যাকচুয়ালি আমরা যে জিনিসটা শিখতে পারলাম মোটামুটি ভাবে, সেটা হচ্ছে আমাদের রোধ, তাই না? এখান থেকে আমরা হচ্ছে বেসিক্যালি রোধ শিখলাম, এখান থেকে আমরা হচ্ছে বেসিক্যালি রোধ শিখতাম। তাহলে রোধের প্রতীক কি, রোধকে আমরা প্রকাশ করব হচ্ছে কি দিয়ে, রোধকে আমরা প্রকাশ করব হচ্ছে আর দিয়ে। রোধের একক আছে, রোধের একক হচ্ছে ভাইয়া, তোমরা জেরি, টম এন্ড জেরি দেখছো না? টম এন্ড জেরিতে জেরির একটা ঘর আছে না, জেরির একটা ঘর আছে, ঠিক আছে? তো জেরির ঘরটা দেখবা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এরকম, এটাকে বলা হয় হচ্ছে ওহম। আবার তোমরা যারা গড অফ ওয়ার খেলছো, একটা গেম আছে গড অফ ওয়ার, গড অফ ওয়ারের দেখবা যে অনেকটা সিম্বলটা এরকম, ঠিক আছে? তাহলে এই জিনিসটার নাম হচ্ছে আমাদের কি, এই জিনিসটার নাম হচ্ছে আমাদের ওহম। ওহম অনেকাংশে ওম এভাবেও বলে, এবং এই জিনিসটা আসছে হচ্ছে আমাদের বিজ্ঞানী জর্জ সাইমন ওহমের নামকরণ থেকে। এই জিনিসটা হচ্ছে আমাদের আসছে কিভাবে, বিজ্ঞানী জর্জ সাইমন ওম, ওনার নাম থেকে মূলত এই ওহম বিষয়টা আসছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গেল আমাদের মোটামুটি রোধ নিয়ে কথাবার্তা। এখন আমরা নেক্সট পেজে রোধের নির্ভরশীলতা নিয়ে কথাবার্তা বলবো। কি নিয়ে কথাবার্তা বলবো? রোধের নির্ভরশীলতা। ঠিক আছে, রোধের নির্ভরশীলতা, যে রোধ হচ্ছে আলটিমেটলি আমাদের কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে। রোধ হচ্ছে আমাদের বেসিক্যালি কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে, ওই জিনিসগুলো হচ্ছে গিয়ে আমরা এখন আলোচনা করার ট্রাই করব। ঠিক আছে, রোধের নির্ভরশীলতা। আচ্ছা, তাহলে এখন আমি তোমাদেরকে আলাদা আলাদাভাবে দুটো ছবি আঁকে দেখাবো। মনে করো এই হচ্ছে আমাদের একটা বড় জায়গা, আর এই মনে করো আমার হচ্ছে একটা লম্বা জায়গা। ঠিক আছে, এই মনে করো হচ্ছে কি আমার দুইটা জায়গা, যেখানে একটুক পরিমাণ হচ্ছে দৈর্ঘ্য আর একটুক মনে করো হচ্ছে আমরা এই তারটার ক্ষেত্রে একটা প্রস্থচ্ছেদ বা প্রস্থ বলতে পারি, তাই না? তাহলে এইটুক হচ্ছে আমাদের কি, এইটুক হচ্ছে আমাদের, এটা বেসিক্যালি আমাদের তার বা একটা পরিবাহী, এটাও একটা পরিবাহী, এটা হচ্ছে পরিবাহী 1, এটা হচ্ছে পরিবাহী 2। চিন্তা করো, নিচের পরিবাহীর দৈর্ঘ্য মনে করলাম এল, যদি এল হয় তাহলে উপরেরটা তো আমাদের এলই হবে নাকি, উপরেরটা তো আমাদের দৈর্ঘ্য এলই হবে।
আর উপরের পরিবাহীর যেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা মনে করলাম হচ্ছে গিয়ে এ। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আমরা মনে করি হচ্ছে এ, রাইট? আচ্ছা, এখন তোমরা আমাকে কিছু জিনিস কমন সেন্স দিয়ে বলবা। কিছু জিনিস হচ্ছে গিয়ে তোমরা এখন আমাকে কমন সেন্স দিয়ে বলবা। যেমন করে একটা পরিবাহীর মধ্যে একটা ধর্ম থাকে, সেটা হচ্ছে আমরা জানি বাধাদানকারী ধর্ম, এই আমরা রোধ বলছি। ওকে, এখন দেখো, একটা পরিবাহী যত লম্বা হবে, তত তার রোধ কি বাড়বে নাকি কমবে বলো? এই জিনিসটা আমরা আগের স্লাইড থেকে আসি। একটা পরিবাহী যত লম্বা হবে তত তার দৈর্ঘ্য তত তার রোধ বাড়বে নাকি কমবে, একটা জিনিস খেয়াল করো। এটাকে মনে করি আমি 2 ভাগ করলাম, ঠিক আছে? আচ্ছা, 2 ভাগ যদি করি তাহলে এই লোকটা, আচ্ছা টোটালটার দৈর্ঘ্য আমি মনে করলাম যদি 10 মিটার হয়, তাহলে এই দিকে হচ্ছে 5 মিটার আছে, এই দিকে 5 মিটার আছে, আর মনে করো এই দিকে আমাদের 5 মিটার আছে, ঠিক আছে? দুই দিকে মনে করো 5 মিটার করে টোটাল 10 মিটার। তাহলে এই লোকটা যখন প্রথম 5 মিটার যায় তখন সে যে পরিমাণ বাধা অনুভব করে, পরবর্তী 5 মিটার যাইতে তার তো আরো বেশি বাধা অনুভব করতে হবে, রাইট? তার মানে যত তুমি এই তারটাকে বাড়াবা তত কিন্তু এর বাধাদানকারী ধর্মগুলো আস্তে আস্তে বাড়বে, বা রোধ কিন্তু বাড়তে থাকবে, কমবে না কখনো, ঠিক আছে? যত লম্বা করবা ওই তারের মধ্যে রোধ বা বাধার যে বৈশিষ্ট্য সেটা কিন্তু রাইজ করতে থাকে। তাহলে এজন্য কোন একটা পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। দৈর্ঘ্য যত বেশি তুমি দৈর্ঘ্য বাড়াবা তত বেশি তোমার রোধ অটোমেটিক্যালি বাড়বে, আবার দৈর্ঘ্য যত কমাবা রোধ তত কি হবে, রোধ তত অটোমেটিক্যালি কমবে। ওকে, এটা একটা কমন সেন্স গেল। আর একটা কমন সেন্স এবার তুমি চিন্তা করো, মনে করো এই যে পরিবাহীটার কথা আমি বলতেছি, ঠিক আছে? মনে করো এই যে পরিবাহীটা তো এখন এই অবস্থায় আছে। এই পরিবাহীটাকে তুমি যদি এখন চাপাও, তুমি যদি এখন ছোট করতে চাও, মানে আপাতত এটার তো একটা প্রস্থচ্ছেদ আছে, এটাকে আমি মনে করো এ বললাম, এ মিটার স্কোয়ার ক্ষেত্রফল, হ্যাঁ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর কি। এখন যদি তুমি এটার ক্ষেত্রফল বরাবর, মানে প্রস্থ বরাবর যদি তুমি কমাও, চিকন করো আর কি, এক কথা যদি কমাও, তাহলে এইখানে যে রোধগুলো আছে, রোধের পরিমাণ কি বাড়বে না কমবে? তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি যখন এই তারটাকে এখন প্রস্থ বরাবর চিকন করার ট্রাই করবা, তখন আদতে এখানে যে ফাঁকা জায়গাগুলো ছিল এখন কিন্তু ফাঁকা জায়গাগুলো কমে যাবে, বাট যে পাহাড়গুলো ছিল পাহাড়গুলো কিন্তু জায়গা মতো থাকবে। তাহলে ফাঁকা জায়গা যেহেতু কমে গেছে, তাহলে এই লোকটা কিন্তু এখন আরো কঠিন হবে, তার জন্য পথটা সামনে কিন্তু আগাইতে আরো কঠিন হবে, ঠিক আছে? তো বাধা যেগুলো এক্সিস্ট করতেছিল সেগুলো কিন্তু জায়গা মতো আছে, বাট এই যে লোকটা, তার জন্য কিন্তু ফাঁকা জায়গা এখন কমে যাচ্ছে, যেই ফাঁকা জায়গা দিয়ে সে অ্যাকচুয়ালি যেতে পারতো। তার মানে লোকটা যদি এখন ইলেকট্রন হয়, আর আমি যদি এই যে পরিবাহী আছে তার ক্ষেত্রফলটা যদি এখন একটু কমায় দেই, তার মানে যত ক্ষেত্রফল কমাচ্ছি রোধ কিন্তু তত বাড়তেছে, কারণ ইলেকট্রনের রাস্তা কিন্তু তত কমে যাচ্ছে, প্রবাহিত হওয়ার যে সহজ রাস্তা কমে যাচ্ছে, তার মানে রোধ বাড়তেছে। তার মানে ক্ষেত্রফল কমাইলে রোধ বেড়ে যাবে। ক্ষেত্রফল যদি আরো বাড়াই, মনে করে এই ক্ষেত্রফলটা এখন এ, এটাকে যদি আমি আরো এই পরিমাণ বাড়াই, মানে 2a করি, তাহলে কিন্তু আমার ফাঁকা জায়গা আরো বাড়তেছে। তার মানে কি ইলেকট্রনের এখন খুব সহজে পাস হতে পারবে। তার মানে ভাই আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি, যে রোধ, যে কোনো পরিবাহীর রোধ, তার যে ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক হয়। যে কোনো পরিবাহীর রোধ তার ক্ষেত্রফলের কি হয়, ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক হয়, ঠিক আছে? দ্যাট মিনস তুমি একটা পরিবাহীর ক্ষেত্রফল যত বাড়াবা তার রোধ তত কি করবে, কমবে, বা যত তুমি ক্ষেত্রফল কমাবা তার রোধ তত বাড়বে। বুঝছি? এরপরে এই দুইটা সূত্রকে যদি কম্বাইন করি আমরা, এখন কম্বাইন করি, তাহলে কম্বাইন করে লিখতে পারি যে R প্রপোর্শনাল L ইন্টু 1/a, যেখানে আমরা বলতে পারি যে R প্রপোর্শনাল টু L/a।
ঠিক আছে, আর প্রপোর্শনাল টু কি এল বাই এ আসলো। এখন যে কোনো সমানুপাতিক সাইন উঠাইতে হলে আমাদেরকে কি করতে হয়, যে কোনো সমানুপাতিক সাইন উঠাইতে হলে আমাদেরকে একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হয়, তাই না? তাহলে এই যে সমানুপাতিক ধ্রুবক এখানে একটা আসবে, সমানুপাতিক ধ্রুবকটা আমরা বলবো হচ্ছে কি, সমানুপাতিক ধ্রুবককে আমরা বলবো হচ্ছে রো। এটা হচ্ছে কি, ওই যে আমরা যখন ঘনত্বর চ্যাপ্টার পড়ছিলাম, ঘনত্ব চ্যাপ্টার পড়ছো কিনা আমি জানি না, ঘনত্বকে আমরা রো দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, তাহলে রো এল বাই এ, এই জিনিসটা আসতেছে। তাহলে এই যে রো আসলো ভাইয়া, রো মানে কি, রো মানে হচ্ছে আমাদের আপেক্ষিক রোধ। নতুন একটা কনসেপ্ট চলে আসলো এখন, আপেক্ষিক রোধ। এটা কি মূলত, এটা হচ্ছে ভাইয়া, এটাকে উচ্চারণ করে কেমনে, আর এইচ ও, রো। ঠিক আছে, রো মানে রো লেখছি, বাট আর এইচ ও, রো বলার সময় হ উচ্চারণ করতে হবে, রো। হ্যাঁ, তো ওইটা আমাদের কনসেপ্ট না যে হ উচ্চারণ করবো কি করবো না, তো এটাকে হচ্ছে আমি রো বলতেছি। তাহলে এখান থেকে যদি আমি এখন রো কে ডিরাইভ করতে চাই, আচ্ছা রোটা আমরা পরের স্লাইডে মনে ডিরাইভ করতে পারবো, ঠিক আছে? তো আচ্ছা, আপেক্ষিক রোধ নিয়ে আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ নিয়ে আমরা সামনের স্লাইডে আরো পড়াশোনা করব। তাহলে এই যে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, এটা হচ্ছে আমাদের কিসের সূত্র, এটা হচ্ছে আমাদের রোধের সূত্র। কিসের সূত্র, এটা হচ্ছে আমাদের রোধের সূত্র। রোধ ইজ ইকুয়াল টু আপেক্ষিক রোধ ইন্টু দৈর্ঘ্য বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এবং এই সূত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ প্লাস সিকিউ প্লাস এসকিউ তিনোটাই আসে। এমসিকিউ, এসকিউ, সিকিউ তিনোটাই হচ্ছে আমাদের এই রোধের সূত্র দিয়ে আসবে, এবং আমরা সামনে এগুলো আরো প্র্যাকটিস করব। তো রোধের নির্ভরশীলতা হচ্ছে বেসিক্যালি আমাদের এই দুইটা জিনিসের উপরে, বুঝছো? আচ্ছা, এবার আসো আরেকটা জিনিস, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার পরিবাহিতা। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পরিবাহিতা। কি পড়বো এখন আমরা পড়বো হচ্ছে পরিবাহিতা। এটা হচ্ছে আমাদের নতুন আরেকটা জিনিস, পরিবাহিতা বা কন্ডাক্টেন্স। ঠিক আছে, কি পরিবাহিতা বা কন্ডাক্টেন্স, বুঝছো? ওকে, পরিবাহিতা মানে কি, এই যে রোধ পড়লাম না, রোধের একটা বিপরীত রাশি আছে, রোধ আর এর একটা বিপরীত রাশি আছে। আর এর যে বিপরীত রাশি, আর যদি হয় আমাদের রোধ, তাহলে তার বিপরীত কি 1/r না? তাহলে যে 1/r বা রোধের বিপরীত রাশি, একেই আমাদের বলা হয় হচ্ছে পরিবাহিতা। ঠিক আছে, পরিবাহিতাকে আমরা জি দ্বারা প্রকাশ করি। পরিবাহিতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পরিবাহিতাকে আমরা জি দ্বারা প্রকাশ করি। এখন পরিবাহিতা মানে কি? পরিবাহিতা বোঝার জন্য রোধ তো আমরা বুঝি, রোধ মানে কি, একটা তারের মধ্যে যত বেশি রোধ থাকবে তারটা তত খারাপ, একদম সোজা বাংলা ভাষায়। তো তারের মধ্যে যত বেশি রোধ, আসো আমরা একটা জিনিস মানে অ্যানালাইসিস করি, যে মনে করো এটা যদি আমাদের একটা তার হয়, ঠিক আছে, তাহলে এই তারের মধ্যে যত ইলেকট্রন আছে, এই তারের মধ্যে অবশ্যই বাধা থাকবে, তাই না? আমরা যদি একটু বাধা, এগুলো মনে করো আমাদের বাধা, ঠিক আছে, লাল কালার এগুলো মনে করো বাধা কিন্তু দেখা যায় না, বাধা জিনিসটা কিন্তু দেখা যায় না, ঠিক আছে, বাধা কিন্তু দেখা যায় না, মনে করো এগুলো হচ্ছে আমাদের বাধা। বাট আমাদের একটা ইলেকট্রন এই জায়গার মধ্যে আছে, তো এই লোকটা কি করতে চায়, এই ইলেকট্রনটা মনে করো এই দিক পরিমাণ এদিকে যাইতে চায়। কোন দিকে বলবো, মনে করো এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা মনে করো আমাদের বি পয়েন্ট, তাহলে এ থেকে বি পয়েন্টের দিকে আমাদের এই যে ইলেকট্রনটা সে মনে করে যাইতে চায়। হ্যাঁ, গেলে কি হবে, সে যখন এই বাধাগুলোর সাথে সম্মুখীন হবে, বাধাগুলোর সাথে সে সংঘর্ষে লিপ্ত হবে। এখানে আমাদের যেটা হচ্ছে ইলেকট্রনের সাথে বাধার ধর্মগুলো, বাধার যে ধর্ম, সেই ধর্মটা হচ্ছে সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে লিপ্ত হওয়ার কারণে সেখানে আমাদের তাপ উৎপন্ন হয়। সেখানে আমাদের কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয় বা হিট উৎপন্ন হয়। তাপ উৎপন্ন হচ্ছে ইলেকট্রনের সাথে এই যে রোধের ঘর্ষণ বা বাধার একটা ঘর্ষণ হয়। ঘর্ষণ হওয়ার কারণে আমাদের তাপ উৎপন্ন হয়। এজন্য আমরা যখন একটা তার ধরি, একটা অ্যাক্টিভ তার যেটার মধ্যে দিয়ে আমাদের তড়িৎ প্রবাহিত হচ্ছে, ওই তার ধরে দেখবে তার গরম হয়ে আছে কেন? কারণ তার মধ্যে কিন্তু অনেক পরিমাণে ঘর্ষণ হচ্ছে। এই ঘর্ষণের কারণে তাপ শক্তি উৎপন্ন হয়। ঘর্ষণের কারণে কি উৎপন্ন হয়? তাপ শক্তি উৎপন্ন হয়। তার মানে একটা তারের যে বিষয়টা, তারের মধ্যে যত বেশি রোধ, তারের যত বেশি রোধ, ওই তার তত কি বলে অ্যাভয়েড করা উচিত। কেন? কারণ যেই তারের রোধ বেশি, ওই তার দিয়ে আমি এনাফ পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করতে পারবো না, ঝামেলা হবে, তার গরম হবে, তার পুড়ে যাবে, অনেক কিছু হতে পারে। তো যেহেতু রোদ বিষয়টা খারাপ, অতিরিক্ত রোদ থাকা ভালো, বা তো অতিরিক্ত রোদ থাকা ভালো না আর কি। তো রোদ যেহেতু জিনিসটা খারাপ, এক কথায় রোদের যে বিপরীত রাশি হবে, উল্টা রাশি হবে, সেটা তো ভালো, তাই না? এই জন্য পরিবাহিতা জিনিসটা হচ্ছে গিয়ে ভালো। ঠিক আছে, পরিবাহিতা। তো রোদ যদি ভালো জিনিস হয়, রোদ যদি খারাপ জিনিস হয়, তাহলে রোদের বিপরীত রাশি পরিবাহিতা, এই জিনিসটা আসলে আমাদেরকে ডিফাইন করবে যে একটা তার কত ভালো। এই পরিবাহিতার উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি যে আমাদের একটা তার কত ভালো হবে, একটা তার কত ভালো গুণ সম্পন্ন, একটা তার কত ভালো গুণ সম্পন্ন, এই বিষয়টা আমাদেরকে মেজার করতে হেল্প করবে পরিবাহিতা। পরিবাহিতা ইজ ইকুয়াল টু, তাহলে কি পাচ্ছি? সুতরাং আমি এখান থেকে পাচ্ছি জি ইজ ইকুয়াল টু 1/r। জি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/r। ঠিক আছে, জি ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে 1/r। তাহলে তড়িৎ পরিবাহিতাকে আমি প্রতীক যদি বলতে চাই, প্রতীক আসতেছে আমাদের কি? প্রতীক আসতেছে আমাদের জি। সূত্র কি পাইলাম আমরা এখান থেকে? সূত্র পাইলাম জি ইজ ইকুয়াল টু 1/r। তারপর আমি এখান থেকে যদি একক বের করতে চাই, একক কি আসবে? একক আসবে হচ্ছে, দেখো যে জি ইজ ইকুয়াল টু 1/r। আর এর একক কি? আর এর একক হচ্ছে আমাদের ওহম। আর এর একক হচ্ছে ওহম। তাহলে 1/ওহমকে আমি বলতে পারি হচ্ছে ওহম ইনভার্স 1। জি হচ্ছে পরিবাহিতা, এটাকে আমি 1/r বলতে পারি, 1/ওহম বলতে পারি, ওহম ইনভার্স বলতে পারি। আবার তুমি চাইলে এই ওহম ইনভার্সকে বলতে পারো হচ্ছে, ওহম ইনভার্সকে তুমি বলতে পারো সিমেন্স। কি বলতে পারো? সিমেন্স। সিমেন্স বানান সিমেন্স, ই নাই মেবি, সিমেন্স। ঠিক আছে, সিমেন্সকে আমরা এস দ্বারা ডিনোট করতে পারি। তাহলে তড়িৎ পরিবাহিতার একক হচ্ছে বেসিক্যালি সিমেন্স। তড়িৎ পরিবাহিতার একক কি? সিমেন্স বা এস। বুঝছো, এ হচ্ছে গেল আমাদের তড়িৎ পরিবাহিতা নিয়ে কথাবার্তা। তাহলে তড়িৎ প্রবাহিতা হচ্ছে জি, জি ইজ ইকুয়াল টু কি? রোধের বিপরীত রাশি। ওকে, বুঝতে পারছো? আমরা কই ছিলাম? আমরা হচ্ছে রোধের মধ্যে ছিলাম। ঠিক আছে, এখন রোধ হচ্ছে বেসিক্যালি দুই প্রকার। রোধ হচ্ছে বেসিক্যালি কয় প্রকার? রোধ দুই প্রকার। ঠিক আছে, রোধের প্রকারভেদ। রোধের কি ভেদ? রোধের হচ্ছে প্রকারভেদ। ঠিক আছে, রোধ হচ্ছে ভাইয়া বেসিক্যালি আমাদের দুই প্রকার। ঠিক আছে, রোধ হচ্ছে আমাদের বেসিক্যালি কয় প্রকার? রোধ হচ্ছে আমাদের বেসিক্যালি দুই প্রকার। কি কি প্রকার আছে? এক নম্বর প্রকার হচ্ছে স্থির মানের রোধ। কি মানের রোধ? স্থির মানের রোধ। দুই নম্বর হচ্ছে পরিবর্তনশীল রোধ। এই হচ্ছে আমাদের দুইটা রোধ। বুঝছো? তাহলে তারের মধ্যে যে রোধ থাকবে, তারের ইন্টারনাল যে রোধ, সেই রোধটা কিন্তু ফিক্সড। একটা তারের মধ্যে যে রোধ থাকবে তার ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স এর উপর, সেটা কিন্তু ফিক্সড। ওইটাকে বলি হচ্ছে আমরা স্থির মানের রোধ। আবার কিছু কিছু আছে পরিবর্তনশীল রোধ। এই পরিবর্তনশীল রোধকে আরেক ভাষায় বলা হয় হচ্ছে রিওস্টেট।
আরেক ভাষায় বলা হয় হচ্ছে রিওস্টেট বা পরিবর্তনশীল রোধ আর কি, ঠিক আছে। বাংলায় যদি বলি যে রিওস্টেট, ঠিক আছে। পরিবর্তনশীল রোধ বা রিওস্টেট যেগুলার মান, রোধের তো একটা মান থাকে অবশ্যই, সামথিং ওহম, 1 ওহম, 2 ওহম, 3 ওহম, 10 ওহম, 20 ওহম, 50, 100, 1000 রোধের কিন্তু মান আছে। তাহলে কিছু কিছু রোধ যেটার কোনো মানের ভ্যারি করে না, মানটা ফিক্স থাকে, সেটাকে আমরা স্থির মানের রোধ বলি, যেটা হচ্ছে আমাদের তারের ইন্টারনাল রোধ। আবার কিছু কিছু রোধ আছে যেগুলো পরিবর্তনশীল রোধ, বা যেগুলোকে আমি চাইলে ইচ্ছা মতো পরিবর্তন করতে পারি, যখন আমার যেটা সুযোগ হয় বা যখন যেটা আমার দরকার হয় ওই অনুযায়ী আমি চেঞ্জ করতে পারি মান। ওগুলাকে আমরা বলবো হচ্ছে রিওস্টেট বা পরিবর্তনশীল রোধ। বুঝছো ভাইয়া? বুঝছো? একদম কিন্তু সবকিছু ভেঙে চুরে দেখাইতেছি, ঠিক আছে। রোধ নিয়ে আর কোনো আলোচনা নাই, রোধ নিয়ে এনাফ আলোচনা করে বলছি, রোধ নিয়ে আর কোনো আলোচনার দরকার নাই, ঠিক আছে। ও আরেকটা জিনিস আছে যেটা বললাম, তাপমাত্রার সাথে রোধের সম্পর্ক, এটা একটা জিনিস লিখে রাখতে পারো। তাপমাত্রার সাথে রোধের সম্পর্ক, এটা ইম্পর্টেন্ট অনেক। তাপমাত্রার সাথে রোধের সম্পর্ক। তাপমাত্রার সাথে রোধের সম্পর্ক কি জানো? যে কোনো পরিবাহীর ক্ষেত্রে মানে যেগুলোর মধ্য দিয়ে আমাদের তড়িৎ খুব ইজিলি পাস হতে পারে, পরিবাহীর মধ্যে তুমি যদি তাপমাত্রা বাড়াও তাহলে রোধ অটোমেটিক্যালি বেড়ে যাবে। এটা হচ্ছে পরিবাহীর ক্ষেত্রে সত্য। পরিবাহীর ক্ষেত্রে তাহলে কি পাইলাম, যে রোধটা হচ্ছে আমাদের তাপমাত্রার সাথে সমানুপাতিক, ঠিক আছে। রোধ হচ্ছে তাপমাত্রার সাথে সমানুপাতিক। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে, এটা আমরা অর্ধপরিবাহীতে দেখবো পরে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধ হচ্ছে তাপমাত্রার ব্যস্তানুপাতিক। দ্যাট মিনস তুমি যদি তাপমাত্রা বাড়াও তাহলে রোধ কমবে, আবার তাপমাত্রা যদি কমাও তাহলে রোধ বাড়বে। এটা হচ্ছে অর্ধপরিবাহীর জন্য সত্য। কেন হয় এই জিনিসটা, সেটা আমরা অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স চ্যাপ্টারটা যখন পড়বো তখন আমরা খুব ভালো মতো আয়ত্ত করার ট্রাই করবো, ঠিক আছে। আপাতত তাপমাত্রার সাথে রোধের সম্পর্ক হচ্ছে এরকম। তো এই চ্যাপ্টারে আমাদের কিন্তু প্রথমটা দিলেই হবে, হ্যাঁ। এই চ্যাপ্টারে আমাদের হচ্ছে পরিবাহীটা জানলেই হবে, এবং এটা এমসিকিউর জন্য পড়ে রাখতে পারো, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য পড়ে রাখতে পারো, ওকে। তাহলে রোধ নিয়ে আর তেমন কিছু নাই, রোধের হচ্ছে এই কয়েকটাই। বুঝছি। এবার আসো আপেক্ষিক রোধ কি, যেটা নিয়ে আমরা আলোচনা করার ট্রাই করছিলাম ফার্স্টের দিকে। আপেক্ষিক রোধটা অ্যাকচুয়ালি কি? কোনো পদার্থের একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহকের রোধকে ওই পদার্থের আপেক্ষিক রোধ বলে। তাহলে আমরা রোধের যে সূত্রটা দেখলাম সেটা হচ্ছে R = ρL / A। এখান থেকে যদি আমি এখন রোকে আনতে চাই এক পাশে, তাহলে এটা হবে হচ্ছে আমাদের RA/L। এটা হচ্ছে আমাদের আপেক্ষিক রোধ, ঠিক আছে। এই লোকটা হচ্ছে আমাদের আপেক্ষিক রোধ, এটা হচ্ছে আমাদের আপেক্ষিক রোধ। তাহলে আপেক্ষিক রোধকে আমি কি বলতেছি, আরেকটু ভাঙ্গায় লিখি, দেখো এই যে কোনো পদার্থের একক দৈর্ঘ্য, L মানে দৈর্ঘ্য, ঠিক আছে। L মানে কি? L মানে হচ্ছে দৈর্ঘ্য, L মিটার আর A মিটার স্কয়ার, ঠিক আছে। তাইলে কোনো পদার্থের একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, তার মানে L মিটার না বলে আমি যদি এখানে 1 মিটার বলি, L = এটা হচ্ছে গিয়ে মিটার, 1 মিটার, আর A = হচ্ছে আমাদের 1 মিটার স্কয়ার। তার মানে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহকের যেই রোধ, তার মানে এটা হতে হবে আমাদের 1 মিটার, এটা হতে হবে আমাদের 1 মিটার স্কয়ার। তাহলে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহকের যেই রোধ, ওই রোধকে আমি বলবো হচ্ছে আমাদের আপেক্ষিক রোধ। বুঝছি? যে রোধ, ওই রোধকে আমি বলবো হচ্ছে আপেক্ষিক রোধ। তাহলে আপেক্ষিক রোধ হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ রোধী। আপেক্ষিক রোধ হচ্ছে আমাদের এক ধরনের রোধী, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা আপেক্ষিক রোধের একক বের করতে চাই, আমরা যদি এখন আপেক্ষিক রোধের একক বের করতে চাই, তাহলে আপেক্ষিক রোধ, আচ্ছা প্রথমত লিখি, প্রতীক হচ্ছে আমাদের কি? প্রতীক হচ্ছে এই যে রো,
ঠিক আছে। তারপরে একক, আচ্ছা সূত্রটা আগে লিখি, সূত্র তো লিখে রাখছি, এই যে সূত্র হচ্ছে রো ইজ ইকুয়াল টু আর এ বাই এল। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের কি একক, তাই না? এককটাই পরীক্ষায় বেশি আসে। তো রো ইজ ইকুয়াল টু যদি আর এ বাই এল হয়, তাহলে আর এর একক হচ্ছে আমাদের জেরির ঘর বা ওহম, তারপরে এ হচ্ছে মিটার স্কোয়ার, এল এর ক্ষেত্রে আমি বলবো শুধু একটা এম। এখান থেকে আমাদের কি আসে, আমাদের আসে শুধু ওহম মিটার। ঠিক আছে, ওহম মিটার হচ্ছে আমাদের আপেক্ষিক রোধের একক। আপেক্ষিক রোধের একক কি? ওহম মিটার। বুঝছি? ওহম মিটার। আচ্ছা, এবার আসো, আমাদের রোধের যেমন একটা বিপরীত রাশি ছিল, আপেক্ষিক রোধেরও আমাদের একটা বিপরীত রাশি আছে। ঠিক আছে, রোধের যেমন একটা বিপরীত রাশি ছিল, আপেক্ষিক রোধেরও একটা বিপরীত রাশি আছে। সেই বিপরীত রাশি, আচ্ছা সেই বিপরীত রাশি নিয়ে আমাদের পরে আলোচনা করা হয়েছে, দেখি তো। ও আছে, আচ্ছা। তাহলে আপেক্ষিক রোধ বুঝছো? আপেক্ষিক রোধ হচ্ছে একক দৈর্ঘ্য এবং একক ক্ষেত্রফলের, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহকের যে রোধ, তাকে হচ্ছে আমরা বলবো কি? তাকে হচ্ছে আমরা বলবো ওই পদার্থের আপেক্ষিক রোধ। ঠিক আছে, তোমাদের বইয়ে দেখবা অনেক ধরনের আপেক্ষিক রোধের এক্সাম্পল দেওয়া আছে। আমি তোমাদেরকে কয়েকটা বলে দিই, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য পড়বা। এমসিকিউর জন্য কিছু আপেক্ষিক রোধ তোমাদেরকে বলে দিচ্ছি। নাইক্রোম, এগুলো আসে না সচরাচর, তারপরে যদি আসে তাও মনে রাখতে পারো আর কি। আমি কখনো মুখস্থ করিনি, আমার এখনো মুখস্থ নাই, আমি লিখবো না। নাইক্রোম, তামা, ঠিক আছে, লোহা, তারপরে রাবার, দেখি তো আর কি কি আছে, একটু দেখা নেই। ও রাবার টাবার তো নাই, কি লিখছি? রূপা, সোনা, গ্রাফাইট, হীরা। আচ্ছা, রূপা, সোনা, রূপারটা মনে রাখতে পারো, সোনারটা মনে রাখবা, বা স্বর্ণরটা, রূপারটা। এই জিনিসগুলা মোটামুটি ভাবে জানা থাকলে কিন্তু হবে। তোমাদের বইয়ে দেখবা যে এরকম একটা চার্ট দেওয়া আছে। ঠিক আছে, এরকম একটা চার্ট দেওয়া আছে, চার্ট থেকে হচ্ছে তোমরা মানগুলা একটু মনে রাখার ট্রাই করো। মনে রাখতে পারো, মনে রাখা আসলে সমস্যার তেমন কিছু না, বাট মনে না রাখলেও হয়। তোমার কোয়েশ্চেনে হচ্ছে এগুলো ভ্যালু দিয়ে দেবে। যদি তোমাকে এই কোয়েশ্চেন থেকে হচ্ছে কোনো ধরনের কোয়েশ্চেন, মানে এই সূত্র থেকে কোনো ধরনের যদি কোয়েশ্চেন আসে, তাহলে ওগুলো তোমাকে ভ্যালু ট্যালু বলে দিবে, ওগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই। ঠিক আছে, তো এই হচ্ছে গেলো আমাদের আপেক্ষিক রোধ। এরপরে আসো পরিবাহকত্ব। অ্যাকচুয়ালি কি পরিবাহকত্ব বা কন্ডাক্টিভিটি? একটা হচ্ছে কন্ডাক্টেন্স, যেটা আমরা পড়লাম পরিবাহিতা, আর আরেকটা হচ্ছে পরিবাহকত্ব। তো পরিবাহকত্ব হচ্ছে কোন পদার্থের বিদ্যুৎ পরিবহন করার ক্ষমতা। কোন পদার্থের বিদ্যুৎ পরিবহন করার ক্ষমতা হচ্ছে আমাদের পরিবাহকত্ব। আর সহজ ভাষায় যদি আমি বলতে চাই, সহজ ভাষায় যদি বলতে চাই যে অ্যাকচুয়ালি পরিবাহকত্ব কি? আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে পরিবাহকত্ব বলে। আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে পরিবাহকত্ব বলে। ঠিক আছে, তাহলে আপেক্ষিক রোধ তো একটা রোধই বলতে গেলে, যেটা 1 মিটার এবং 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের বিশিষ্ট কোনো একটা মানে পরিবাহীর যে রোধ, ওটাই তো আপেক্ষিক রোধ। আর আপেক্ষিক রোধের বিপরীত রাশি হচ্ছে পদার্থের বিদ্যুৎ পরিবহন করার ক্ষমতা। কোনটা পদার্থের বিদ্যুৎ পরিবহন করার যতটা ক্ষমতা আছে, ক্ষমতাটাকে হচ্ছে আমি ওয়ানকাইন্ড অফ পরিবাহকত্ব বলতে পারি। তাইলে আপেক্ষিক রোধ আমাদের যদি রো হয়, তাহলে রোধের বিপরীত রাশি হচ্ছে আমাদেরকে 1/রো। তাহলে 1/রোটা হচ্ছে আমাদের সিগমা। 1/রোটা হচ্ছে আমাদের কি? 1/রোটা হচ্ছে আমাদের সিগমা বা সিগমা বা পরিবাহকত্ব। ঠিক আছে, সিগমা বা পরিবাহকত্ব। তাহলে পরিবাহকত্বকে আমি সিগমা দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, পরিবাহকত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করব? পরিবাহকত্বকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, তাহলে পরিবাহকত্বকে আমি যদি বলি পরিবাহকত্ব, এটাকে আমি কি দিয়ে প্রকাশ করব? সিগমা দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, সিগমা, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় হচ্ছে আমাদের সিগমা। এই সিগমাটা হবে হচ্ছে আমাদের আপেক্ষিক রোধের বিপরীত রাশি। এটা হচ্ছে আমাদের কি? পরিবাহকত্ব। এটা হচ্ছে আমাদের পরিবাহকত্ব। বুঝছে?
এখান থেকে তেমন কিছু মানে একদম ব্রেন স্টর্মিং করে ব্রেনকে ফাটায় ফেলার কিছু নাই। জাস্ট যেটুক দেখাচ্ছি একটু মনে রাখো, এগুলোই এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আর বেশি কিছু ঘাটাইতে যাও না, মাথা উল্টা পাল্টা হয়ে যাবে, কারণ এত বয়সও নেই তোমাদের, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে প্রতীক পাচ্ছি কি? আমরা এখান থেকে প্রতীক পাচ্ছি হচ্ছে ভাইয়া, এখান থেকে আমরা প্রতীক পাচ্ছি হচ্ছে সিগমা, তারপরে সূত্র পাইলাম কি, যে সিগমা ইজ ইকুয়াল টু 1/ρ। এককটা একটু যদি আমরা বলি ভাইয়া, এককটা কি? এককটা হচ্ছে সিগমার যদি একক বলি, তাহলে দেখো আমাদের আপেক্ষিক রোধের একক হচ্ছে কি, ওহম মিটার। আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার। তাইলে সিগমার একক কি হবে? পার ওহম পার মিটার। পার ওহম পার মিটার কি আসে, আমরা যদি আলাদা করে লিখি যে পার ওহম পার মিটার, তাই না? পার ওহম পার মিটার। এখন দেখো এই যে পার ওহম, এই যে পার ওহম, এই যে পার ওহম, এই পার ওহম কিসের একক বলো তো? পার ওহম মানে কি? 1/ওহম। 1/ওহম মানে 1/r। 1/r মানে কিন্তু আমাদের জি ছিল, জি কিন্তু আবার পরিবাহিতা, আবার পরিবাহতার একক কিন্তু সিমেন্স বলছিলাম। দেখো আমরা একটু যদি আসি, দেখো এই যে দেখো যে পার ওহম, পার ওহমকে কিন্তু আমরা সিমেন্স বলছিলাম, যেটা আমাদের পরিবাহিতার একক। তাহলে আমরা কিন্তু এখন এইখানে এখানে আমরা ইজিক্যাল টু লিখতে পারি না, এখানে আমরা ইজিক্যাল টু লিখতে পারি না যে সিমেন্স পার মিটার, সিমেন্স পার মিটার লিখতে পারি না, SM ইনভার্স 1। তাহলে পরিবাহকত্বের একক কিন্তু এই যে এইভাবে লেখা যায় যে ওহম মিটার ইনভার্স 1 যেমন বলতে পারবা, সিমেন্স পার মিটারও বলতে পারবা, সিমেন্স পার মিটার, বুঝছো? সিমেন্স পার মিটার, বুঝছি? তাহলে সিমেন্স পার মিটারকে এখন দেখো, এখান থেকে আরেকটা নতুন সূত্র আমি তোমাদেরকে দেখাইতে যাচ্ছি, সেটা হচ্ছে দেখো, তাহলে পরিবাহকত্বকে আমি বলতেছি সিগমা, রাইট? তাহলে সিগমা ইজ ইকুয়াল টু কিনা আমরা এভাবে লিখতে পারি না, সিগমা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি না। দেখো সিমেন্স পার মিটার, মিটার মানে তো দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে এল। তাহলে যদি সিমেন্সকে তুমি উপরে রাখো, সিমেন্স কার একক? সিমেন্স হচ্ছে আমাদের জি এর একক, সিমেন্স হচ্ছে আমাদের জি এর একক বা পরিবাহিতার একক। আর মিটার কার? মিটার হচ্ছে আমাদের দৈর্ঘ্যের একক। তাহলে সিগমা ইজ ইকুয়াল টু G/L আসতেছে না? G/L আসতেছে, এগুলো তোমাদের বইয়ে নাই, আমি তোমাদেরকে তাও দেখাচ্ছি। আর জি ইজ ইকুয়াল টু এখান থেকে কি আসে? সিগমা এল আসতেছে। তাহলে নতুন দুটো সূত্র বের হয়ে গেল। তাহলে এখানে তুমি একটা জিনিস খেয়াল করো যে পরিবাহিতার সাথে পরিবাহকের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, পরিবাহিতার সাথে পরিবাহকত্বের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, সাথে একটা এল জাস্ট আমাদের ধ্রুব সংখ্যা হিসেবে থাকে, কোন একটা পরিবাহীর দৈর্ঘ্য হিসেবে কাজ করে সেটা, ঠিক আছে? তাহলে ব্যাপারটা বুঝতে পারছো? ব্যাপারটা বুঝতে পারছো? দেখো এটা কিন্তু আমাদের নতুন একটা সূত্র, এটা কিন্তু আমাদের নতুন একটা সূত্র, এবং সেটার সাথে সম্পর্ক হচ্ছে কিন্তু আমাদের জি প্রপোর্শনাল টু সিগমা, জি প্রপোর্শনাল টু সিগমা। এগুলো তোমাদের বই কিছু নাই, জাস্ট এমনি লিখে রাখতে পারো, ঠিক আছে? তো এটা আমি কোত্থেকে দেখালাম? এটা কিন্তু আমি জাস্ট একক থেকে তোমাদেরকে দেখানোর ট্রাই করলাম, তাই না? তো দেখো এই যে জি এর জায়গায় তুমি এস বসাও, তাহলে কিন্তু পাবা। দেখো জি এর জায়গায় তুমি যদি একক বসাও সিগমা, সরি সিমেন্স, এল এর জায়গায় যদি তুমি মিটার বসাও, তাহলে কি S/M, S/M মানে কিন্তু সিমেন্স পার মিটার বা SM ইনভার্স 1, তাই না? বিষয়টা বুঝছো? খুব ডিটেলসে কিন্তু ভাইয়া তোমাদেরকে পরিবাহকত্ব বিষয়টা তোমাদেরকে বোঝানোর ট্রাই করলাম, যেটা তোমাদের বই কিছুই বলা নাই এটা সম্পর্কে, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, এবার আসো ওহমের সূত্র পড়ার আগে আমরা একটু বিভব পার্থক্য সম্পর্কে পড়ে আসি। বিভব পার্থক্য, ওই যে বারবার বলতেছিলাম একটা তার থাকে ভাই, একটা তার থাকে, তারের বাইরে থেকে আমি এমন একটা কিছু প্রয়োগ করি যেটার কারণে ইলেকট্রন চলা শুরু করে, ওই জিনিসটাই হচ্ছে আমরা এখন ট্রাই করব। সেটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ থিওরি, বিভব পার্থক্য। বিভব পার্থক্য, যাকে আমরা বলতে পারি হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স, পটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে? পটেনশিয়াল ডিফারেন্স। এই ভাইয়ারা বুঝতেছো? পটেনশিয়াল ডিফারেন্স নিয়ে এখন যদি আমরা একটু আলোচনা করা শুরু করি, ওকে,
আসলে পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য মানে অ্যাকচুয়ালি কি বোঝায় এটা আমরা একটু পড়ি। তো বিষয়টা হচ্ছে, মনে করো এবার আমরা একটু ফ্রিলি আলোচনা করব, এবার কোনো ভেগ কথাবার্তা বলবো না, এখন আমরা একদম ফ্রিলি আলোচনা করবো, ঠিক আছে? এটা মনে করো আমাদের কোনো একটা তার, এটা মনে করো আমাদের কোনো একটা তার। এটা বোঝার আগে আমরা আরো দুইটা জিনিস বোঝার ট্রাই করব। মনে করো এটা হচ্ছে আমাদের একটা পানির আধার, এখানে এখনো পানি আঁকি নাই, আঁকবো। এটা মনে করো আমাদের আরেকটা পানির আধার, ঠিক আছে? এই দুইটা পানির আধারকে আমি যদি নল দ্বারা কানেক্ট করে দেই, দেখো মনে করো এই আধারে, বাম পাশের আধারে মনে করো আমাদের এইটুক পানি আছে, কতটুক পানি আছে, এইটুক পানি আছে, ঠিক আছে? এইটুক মনে করো পানি আছে, ঠিক আছে? এবার একটু ছোট করি, ওকে। ঠিক আছে, আর একটু আগে বাকি, এটা মনে করো আমাদের এ পাত্র, এটা মনে করো বি পাত্র। এ পাত্রের হাইট হচ্ছে h1, এই পাত্রের হাইট হচ্ছে h2, ওকে? আচ্ছা, তো প্রথম অবস্থায় আমি মনে করি এই জায়গাটা ব্লক, এই জায়গাটা ব্লক করা আমি ফার্স্টে মনে করলাম, মানে পানি এই এ পাত্র থেকে বি পাত্রে পানি যাওয়ার কোনো সুযোগ নাই, রাস্তা ব্লক, ঠিক আছে? তো তখন মনে করো যে আমাদের এই যে পাত্রটা আছে, একটু ভুল আছে, এই যে পাত্রটা আছে, এই পাত্রটার পানির উচ্চতা মনে করো হচ্ছে গিয়ে h1, আর বি পাত্রের পানির উচ্চতা মনে করো h2 পরিমাণ, ওকে? আচ্ছা, এরপর যখন আমি এখানে খুলে দিলাম, এই জায়গাটার মধ্যে যখন আমি কি করলাম, এই জায়গাটার মধ্যে যখন আমি এখন খুলে দিলাম, খুলে দেওয়ার পর কি হবে? খুলে দেওয়ার পর তোমরা কমন সেন্স দিয়ে আমাকে একটা জিনিস বলো ভাইয়া, যে দেখো পানি এ পাত্র থেকে বি পাত্রের দিকে যাওয়া শুরু করবে না, কারণ এই পাত্রের উচ্চতা বেশি, এ পাত্রের উচ্চতা বেশি, বি পাত্রের উচ্চতা কম, পানি এ পাত্র থেকে বি পাত্রের দিকে যাওয়া শুরু করবে। হ্যাঁ, পানি এ পাত্র থেকে বি পাত্রের দিকে যাওয়া শুরু করবে। তখন সাথে সাথে আমাদের যে এখানে যে পানির উচ্চতা, সেই পানির উচ্চতাটা কি করতে থাকবে? কমতে থাকবে, এবং সাথে সাথে আমাদের এখানে পানির উচ্চতাটা কি করতে থাকবে? বাড়তে থাকবে। এবং এই প্রক্রিয়াটা ততক্ষণই চলবে যতক্ষণ না পর্যন্ত উভয় জায়গায় পানির পরিমাণ সেম হচ্ছে। যদি দুই জায়গার পানি মিলায় 100 গ্রাম হয়, তাহলে যতক্ষণ না এ পাত্রে 50 গ্রাম পানি হচ্ছে এবং বি পাত্রে 50 গ্রাম পানি পূর্ণ হচ্ছে, মানে যতক্ষণ না পর্যন্ত এদের পানির পরিমাণ সমান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই পথে পানি যাইতেই থাকবে। আর তত আমাদের এই পাত্রে পানি কমবে, ওই পাত্রে পানি বাড়তে থাকবে, যতক্ষণ না পর্যন্ত সমান হয়। একটু তো কমন সেন্স দিয়ে বুঝছো? যদি একটু তুমি কমন সেন্স দিয়ে বুঝো, তাহলে তুমি এখন এটাও বুঝবা, এই বিভব পার্থক্যের কাহিনীও বুঝবা। এটা আমরা একটা জায়গায় রেখে দিই। এখন তুমি এই বিভব পার্থক্যের কাহিনীও বুঝবা। কিভাবে বুঝবা? দেখো, মনে করো আমার দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে এ পয়েন্ট, একটা হচ্ছে বি পয়েন্ট, একটা হচ্ছে এ পয়েন্ট, একটা হচ্ছে বি পয়েন্ট। বিভব নিয়ে আমরা অলরেডি পড়াশোনা শেষ করে ফেলছি। অসীম থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোন একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হয় তাকে তড়িৎ বিভব বলে। তার মানে একটা তারের যত বিন্দু থাকুক না কেন, একটা তারের মধ্যে যত পয়েন্ট থাকুক, প্রত্যেকটা পয়েন্টে একটা আলাদা আলাদা বিভব থাকে, প্রত্যেকটা পয়েন্টেই বিভব আছে, ঠিক আছে? তো সেরকম ভাবে আমি চিন্তা করতে পারি যে এ পয়েন্টে একটা বিভব আছে VA, বি পয়েন্টে একটা বিভব আছে আমাদের VB,
আচ্ছা ঠিক আছে, এ পয়েন্টের বিভব হচ্ছে ভিএ, বি পয়েন্টের বিভব হচ্ছে ভিবি, এবং মনে করলাম এই তারের মধ্যে আমার অসংখ্য মুক্ত ইলেকট্রন আছে। কি আছে? এই তারের মধ্যে আমার অসংখ্য মুক্ত ইলেকট্রন আছে। ঠিক আছে, এই তারে আমার অসংখ্য মুক্ত ইলেকট্রন আছে। যখনই কোন একটা তারের দুই প্রান্তে বিভব পার্থক্য ক্রিয়েট করা যাবে, তখনই কেবল উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হওয়া শুরু হয়, এবং নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন পরিবহন শুরু হয়। কিচ্ছু বুঝি নাই ভাইয়া। আচ্ছা, তাহলে এ পয়েন্টে একটা বিভব আছে ভিএ, বি পয়েন্টের একটা বিভব আছে ভিবি, দুইটা আলাদা আলাদা দুই পয়েন্টের দুইটা বিভব। তড়িৎ পরিবহন হওয়ার পূর্ব শর্ত হচ্ছে, এটা লিখে রাখো আপাতত, এটা লিখে রাখো, তড়িৎ প্রবাহের প্রধান পূর্ব শর্ত ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য থাকা আবশ্যক। তার মানে তড়িৎ যদি তুমি প্রবাহিত করতে চাও, তাহলে তুমি যে তারটা নিছো, এই তারের যে দুই প্রান্ত আছে, এই দুই প্রান্তের বিভব পার্থক্য থাকতেই হবে। তারপরে দুইটা প্রান্তের দুইটা আলাদা আলাদা বিভব থাকবে, এই দুইটা বিভব নিয়ে একটা পার্থক্য তৈরি করতে হবে ভাইয়া। পার্থক্য থাকলেই কেবলমাত্র তড়িৎ প্রবাহিত হবে। দ্যাট মিনস আমরা যে এখানে ছবি এঁকে রাখছিলাম না, যে প্রথমে আমাদের পানির পরিমাণ বেশি ছিল একটা পাত্রে, আরেকটা পাত্রে পানির পরিমাণ কম, তো এই পানিটাকে তুমি বিভব দিয়ে চিন্তা করো, যে একটা বিন্দুতে বিভব বেশি, একটা বিন্দুতে বিভব কম। তার মানে প্রথমে যদি এদের মধ্যে, এই পানির মধ্যে প্রথমে যদি মনে করি 100 গ্রামের মধ্যে এই পানির মানে এ পাত্রে ছিল 80 গ্রাম পানি, বি পাত্রে ছিল 20 গ্রাম পানি, তাহলে এদের মধ্যে কি পানির পরিমাণের একটা পার্থক্য আছে না 60 গ্রামের? তাহলে যে 60 পরিমাণ, যে 60 গ্রাম পরিমাণ, ওইটাকে তুমি একটা বিভব পার্থক্য হিসেবে চিন্তা করো, যেটা আমাদের পানির পরিমাণের পার্থক্য, আর তারের ক্ষেত্রে হবে বিভব পার্থক্য। জাস্ট এটাই। হ্যাঁ, তো যতক্ষণ না পর্যন্ত 80 গ্রাম 50 গ্রামে যাচ্ছে, কিংবা 20 গ্রাম 50 গ্রামে যাচ্ছে, সমান সমান ইকুয়াল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু পানির পরিবহনটা চলতে থাকে। তো সেম টু সেম আমাদের এখানেও যে দুইটা পয়েন্ট আছে ভিএ এবং ভিবি, যে আমাদের দুইটা পয়েন্ট আছে, ভিএ এবং ভিবি আমাদের যে দুইটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্টের বিভবের মধ্যে পার্থক্য থাকতে হবে। তাহলে বিভবের পার্থক্য আমি এখান থেকে কি বলবো, এই তারের বিভব পার্থক্য হবে হচ্ছে আমাদের, বিভব পার্থক্য আমরা সবসময় কি দিয়ে প্রকাশ করি বলতো? বিভব পার্থক্য আমরা কি দ্বারা প্রকাশ করি? বিভব পার্থক্য ভাই আমরা ডেল ভি দিয়ে প্রকাশ করব। ডেল ভিটা হবে হচ্ছে আমাদের ভি এ ডিফারেন্স ভিবি। ভিএও বড় হইতে পারে, ভিবিও বড় হতে পারে, কোনটা বড় আমি সেটা জানি না, এই জন্য আমি ভি এ ডিফারেন্স ভিবি বললাম। বাট আমরা ধরে নিচ্ছি যে এইখানে, আমরা ধরে নিচ্ছি যে এই তারের ক্ষেত্রে ভিএ ইজ গ্রেটার দেন ভিবি। এটা আমরা ধরে নিলাম যে এ পয়েন্টের যে বিভব, সেটা বি পয়েন্টের বিভবের থেকে বড় যদি হয়, তাহলে এখানে আমাদের বিভব পার্থক্য হবে হচ্ছে বড় মাইনাস ছোট, রাইট? তাহলে ভিএ মাইনাস ভিবি, এটা হচ্ছে আমাদের এই তারের ক্ষেত্রে বিভব পার্থক্যের পরিমাণ, ডেল ভি। ঠিক আছে, যদি এইটা আমাদের এই তারের ক্ষেত্রে বিভব পার্থক্যের পরিমাণ হয় ভাইয়া, তাহলে যে জিনিসটা অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বলতে চাইতেছি, যে এই যে বিভব পার্থক্য তো পাইলাম দুইটা আলাদা আলাদা পয়েন্টের, তো ভিএ যেহেতু ভাইয়া আমাদের কি, ভিএ যেহেতু বড়, এই জন্য ভিএ কে আমি এখানে পজিটিভ সাইড বলতে পারি, এবং ভিবি কে আমি নেগেটিভ সাইড বলতে পারি। পজিটিভ নেগেটিভ বলার মানে হচ্ছে, ভিএ কে আমি বলতে পারি হচ্ছে উচ্চ বিভব, আর ভিবি সাইডকে আমি বলতে পারি হচ্ছে নিম্ন বিভব। ঠিক আছে, এবং অলওয়েজ মনে রাখবা, পরিবাহীর ক্ষেত্রে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে
উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে তড়িৎ পরিবাহিত হয়, তড়িৎ প্রবাহিত হয়। ঠিক আছে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে, তাহলে যেই দিকে তড়িৎ প্রবাহিত হয় তার উল্টা দিকে অবশ্যই আমাদের ইলেকট্রন পরিবহন হবে। তার মানে আরেক ভাষায় আমি বলতে পারি যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, উচ্চ বিভবের দিকে আমাদের ইলেকট্রন পরিবহন ঘটে। বুঝছি? একদম বেসিক কথাবার্তা যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আমাদের, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আমাদের কি যায় ভাইয়া? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায় হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহিত, পরিবাহিত তড়িৎ বা আই, রাইট? আর নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আমাদের কে যায়? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে হচ্ছে আমাদের ইলেকট্রনগুলো যায়। এবং এই যে ইলেকট্রন প্রবাহিত হয়, এই যে তড়িৎ প্রবাহিত হয়, যাই হয় না কেন এই জিনিসটা ততক্ষণই চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য 0 হচ্ছে। তার মানে টি সেকেন্ড সময় পর, কিছুক্ষণ সময় পর যদি আমাদের দুইটারই বিভব পার্থক্য একই হয়ে যায়, যদি কিছু সময় পর, একটা জিনিস খেয়াল করো, যদি কিছু সময়, লিখবো, যদি কিছু সময় পর আমাদের তড়িৎ প্রবাহিত মনে করো হলো, শুরু হলো, এবং কিছু সময় পরে ভিএ আর ভিবি যদি সমান হয়ে যায়, কিছুক্ষণ পর যদি আমাদের ভিএ ইজ ইকুয়াল টু ভিবি হয়, তাহলে দেখো ডেল ভি ইজ ইকুয়াল টু, তখন আমি কি বলতে পারি যে ভিএ মাইনাস ভিএ ইজ ইকুয়াল টু 0 ভোল্ট। তখন কিন্তু আমাদের ভাইয়া এই তারের মধ্য দিয়ে কোনো ধরনের কোনো তড়িৎ প্রবাহিত হবে না। তার মানে তড়িৎ প্রবাহিত হওয়ার পূর্ব শর্তই হচ্ছে আমাদের ওই তারের দুই প্রান্তের মধ্যে কি থাকতে হবে? বিভব পার্থক্য মাস্ট বি থাকা লাগবে। বিভব পার্থক্য থাকলেই হচ্ছে গিয়ে তখন আমি তড়িৎ প্রবাহিত করতে পারবো, আদারওয়াইজ কিন্তু পারবো না ভাইয়া। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু পারবো না। তখন যখন 0 ভোল্ট হয়ে যাচ্ছে তখন এই তারের মধ্যে দিয়ে আল্লাহর এই দুনিয়ার কোনো ইলেকট্রন কখনো প্রবাহিত হতে পারবে না বা তড়িৎ প্রবাহিত হতে পারবে না। এটাই তোমাদেরকে আমি বলতে চাচ্ছিলাম যে বাহ্যিক এমন একটা প্রভাব সৃষ্টি করা যায় যার মাধ্যমে আমাদের স্থির তড়িৎগুলো চলতড়িতে রূপান্তরিত হয়। তো ওই যে বাহ্যিক বাধা, ওই বাধাটাই হচ্ছে বেসিক্যালি আমাদের বিভব পার্থক্য। বাহ্যিক বাধা বলতেছি, বাহ্যিক প্রভাব, সেই বিষয়টাই হচ্ছে আমাদের বিভব পার্থক্য। বিভব পার্থক্য অ্যাপ্লাই করা হলেই কেবলমাত্র আমাদের কোনো একটা তারের মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহ শুরু হয়, সাথে সাথে তড়িৎ প্রবাহিত হওয়া শুরু হয়। এবং এটা ডিপেন্ড করে যে উচ্চ বিভব কিনা নিম্ন বিভব। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে তড়িৎ প্রবাহিত হয়, নিম্ন থেকে উচ্চের দিকে ইলেকট্রন পরিবহন ঘটে। এই জিনিসটা তোমরা রিলেট করবা হচ্ছে ব্যাটারি থেকে। তোমরা ব্যাটারি দেখছো না? ব্যাটারি দেখতে কেমন? এই মনে করো আমাদের একটা ব্যাটারি, তো সানলাইট ব্যাটারি তোমরা সবাই দেখছো মোটামুটি। সানলাইট ব্যাটারি দেখতে কেমন? এই যে মাঝখানে সানলাইট লেখা থাকে, মাঝখানে এরকম সানলাইট লেখা থাকে, রাইট? সানলাইট ব্যাটারির ক্ষেত্রে দেখবা কি যে এই পাশে এরকম একটা উঁচা জায়গা থাকে, আর এইদিকে এরকম নিচে দূরে জায়গা থাকে, রাইট? না, এই পাশে একটাই থাকে, দুইটা তো হয় না, একটা থাকে, যে এরকম থাকে। হ্যাঁ, তো তখন আর কি আমরা যেটা করি যে এই ব্যাটারির এক সাইডে একটা তার টানি, আরেক সাইড থেকে আরেকটা তার টানি। তো তোমরা তো সবাই জানো যে ব্যাটারির যে এরকম যেটা একটু মানে বের হয়ে থাকে জায়গাটা, ওইটা হচ্ছে পজিটিভ প্রান্ত, আর আদার্স প্রান্তটা হচ্ছে আমাদের নেগেটিভ প্রান্ত, তাই না? পজিটিভ মানে কি? এটা আমাদের উচ্চ বিভব, আর এটা হচ্ছে আমাদের নিম্ন বিভব। আর সানলাইটটা হচ্ছে আমাদের বিভব পার্থক্যের উৎস। সানলাইটটা হচ্ছে আমাদের কি? বিভব পার্থক্য সৃষ্টির উৎস। ঠিক আছে, তো যখনই এখানে বিভব পার্থক্য তৈরি হয়, বিভব পার্থক্যটা কখন তৈরি হয়? যখন এই যে ব্যাটারি, এই ব্যাটারির ভিতরে কেমিক্যাল রিয়াকশন হয়। এই ব্যাটারির ভিতরে আমাদের কেমিক্যাল রিয়াকশন যখন হয়,
কেমিক্যাল রিয়াকশন হয়, কেমিক্যাল রিয়াকশনের কারণে মুক্ত ইলেকট্রন তখন আমাদের এই যে নেগেটিভ থেকে মুক্ত ইলেকট্রন বের হয়, পরিবহন হওয়া শুরু হয়, আর এক কথায় পজিটিভ থেকে আমাদের কি তড়িৎ পরিবহন হওয়া শুরু হয়। এবং একটা নির্দিষ্ট সময় পর আমরা দেখি, একটা নির্দিষ্ট সময় পর আমরা হচ্ছে গিয়ে দেখি যে মনে করো এরকম, নির্দিষ্ট সময় পর আমরা এরকম দেখি। নির্দিষ্ট সময় পর আমরা এরকম দেখি। আঁকাকে একটু মজাই লাগতেছে, তোমাদের টাইম ওয়েস্ট হচ্ছে, আমি খুব মজা পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, লাইট জ্বলে এক কথায়। তো কখন আমাদের এই লাইটটা জ্বলে? কখন আমাদের লাইটটা জ্বলে? যখন আমাদের তার থেকে কারেন্ট বের হয়ে এই টাংস্টেনের মধ্যে দিয়ে যায়। এটা তো টাংস্টেন, তোমরা সবাই জানো এটা কি, এটা হচ্ছে টাংস্টেন। টাংস্টেন, ঠিক আছে? টাংস্টেনের মধ্যে দিয়ে যায়, তখন হচ্ছে আমাদের টাংস্টেনটা বেসিক্যালি গরম হয়। তো তখন এখানে আমাদের দেখো কি হয়, এই লাইটটা জ্বলে এক কথা, ঠিক আছে? তার মানে রাসায়নিক শক্তি, বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি, তারপরে এখানে কি হচ্ছে আমাদের তাপ শক্তি, আলোক শক্তি। তার মানে দেখো যে আমরা বলছিলাম না শক্তির নিত্যতা সূত্র, কাজক্ষমতা সূত্র চ্যাপ্টার আমরা পড়বো, যে শক্তি নিত্যতা সূত্র, শক্তি কখনো মানে সৃষ্টি করা যাচ্ছে না বা ধ্বংস করা যাচ্ছে না, শক্তি জাস্ট একটা অবস্থান থেকে একটা অবস্থানে রূপান্তর হয়। এখানে ফার্স্টে রাসায়নিক শক্তি, এখানে যে জিনিসটা হয় ফার্স্টে রাসায়নিক শক্তি আসতেছে। রাসায়নিক শক্তি আসতেছে কোত্থেকে? ব্যাটারি থেকে রাসায়নিক শক্তি আসে, ব্যাটারি থেকে রাসায়নিক শক্তি আসে। রাসায়নিক শক্তি আমাদের তড়িৎ শক্তিতে রূপান্তর করতেছে, তড়িৎ শক্তিতে রূপান্তর করতেছে। এই তড়িৎ শক্তি কি আলোক শক্তি, আলোক শক্তি প্লাস তাপ শক্তি তৈরি করে। তো শক্তি হচ্ছে জাস্ট একটা অবস্থা থেকে আরেকটা অবস্থার দিকে মুভ করে, আর কিছুই না, ঠিক আছে? এইভাবে হচ্ছে মূলত আমাদের একটা সিম্পল সার্কিট আমরা যেটা সবাই বানাইছি এখন পর্যন্ত, এইভাবে বেসিক্যালি তৈরি করা হয়। এটা হচ্ছে একটা ছোটখাটো সার্কিট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ছোটখাটো একটা সার্কিট, ঠিক আছে? যারা ব্যাটারি দিয়ে এরকম লাইট জ্বালাইছো, এলইডি লাইট জ্বালাইছো, তারা হচ্ছে ছোটখাটো সার্কিট কিন্তু অলরেডি বানাই ফেলছে। এখন জাস্ট এগুলো থিওরিটি পড়তেছে আর কিছু না, ঠিক আছে? বুঝতে পারছো? এবার আসি ওহমের সূত্রে। ওহমের সূত্রে, তো ওহমের সূত্রটাও দিছিল বিজ্ঞানী জর্জ সাইমন ওহম। কে দিছে? বিজ্ঞানী জর্জ সাইমন ওহম। বিজ্ঞানী জর্জ সাইমন ওহম, উনি মূলত আমাদের ওহমের সূত্রটা দিছে। তো ওহমের সূত্রে আমাদের বিজ্ঞানী জর্জ সাইমন ওহম যে কথাটা ফার্স্টে আর কি বলছিল, সেটা হচ্ছে যে কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হওয়া তড়িৎ ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের মানের সমানুপাতিক, ঠিক আছে? তার মানে উনি যে কথাটা বলছে যে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটা ওই পরিবাহীর দুই প্রান্তের যে বিভব পার্থক্য থাকবে, বিভব পার্থক্যের মানের সমানুপাতিক হবে। এই কথাটাই মূলত আমাদের ওহম বলে গেছে। এই কথাটাই আমাদের কে বলে গেছে? ওহম ব্যাটাটাই বলে গেছে, ঠিক আছে? তো এরপরে আর কি তিনি যে কাজটা করছেন, তিনি বললেন যে এইভাবে তো সমানুপাতিক সাইন রেখা কোনো লাভ নাই, সমানুপাতিক সাইনটা উঠাইতে হবে। সমানুপাতিক সাইন উঠানোর জন্য উনি একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসে। ওই সমানুপাতিক ধ্রুবকটাই হচ্ছে আমাদের জি বা পরিবাহিতা। অলরেডি পড়ছি পরিবাহিতা, যে একটা পরিবাহী কতটা ভালো গুণ সম্পন্ন বা কত রোধ কম ওইটা, তাই না? কারণ আমরা জানি যে পরিবাহিতার বিপরীত রাশি কি? রোধ, বা রোধের বিপরীত রাশি কি? তড়িৎ পরিবাহিতা। তাহলে এখানে জি ইজ ইকুয়াল টু আমরা পরবর্তী লাইনে বলতে পারি হচ্ছে 1/r ইন্টু ডেল ভি। এরপরে লাইনে আমরা কি লিখতে পারি? আই ইজ ইকুয়াল টু ডেল ভি বাই আর। এই যে ডেল ভি বাই আর বানাইলাম না, ডেল ভি বাই আর নিজে নিজে বানাই নিলাম। এটাই হচ্ছে আমাদের ওহমের সূত্র, এটাই হচ্ছে আমাদের কি
ওহমের সূত্র। তোমাদের বইয়ে লেখা হচ্ছে I ইজ ইকুয়াল টু ভি বাই আর। তো এই ভি দিয়ে কিন্তু আমাদের বিভব বোঝায়, রাইট? এই ভি দিয়ে কি বোঝায়? এই ভি দিয়ে কিন্তু আমাদের বিভব বোঝায়। আমাদের কিন্তু বিভব পার্থক্যের সমানুপাতিক ভাইয়া, যে কোনো একটা পয়েন্টের বিভবের সমানুপাতিক, বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে এটাকে কিন্তু ডেল ভি দিয়ে প্রকাশ করা বেটার। I ইজ ইকুয়াল টু ভি বাই আর, ভিটাকে মানে এইভাবেই বোঝানো হয় বিভব পার্থক্য হিসেবে, বাট ভিটা কিন্তু বেসিক্যালি তড়িৎ বিভব। তো তোমরা ডেল ভি বাই আর দিয়ে কাজ করবা, এটা বেশি মিনিংফুল। যেহেতু আমাদের দুইটা আলাদা আলাদা পয়েন্টের পার্থক্য তো ডেল দিয়ে প্রকাশ করবো আমরা, ডেল ভি দিয়ে। দ্যাট মিনস I ইজ ইকুয়াল টু ভি বাই আর, এই সূত্র দিয়ে ডেল ভি বাই আর, এই সূত্র দিয়ে হচ্ছে আমরা কিন্তু ইউজ করব পরবর্তীতে আমরা যখন ম্যাথটা করবো আর কি। হ্যাঁ, তাহলে আমাদের ওহমের সূত্র কি? আমাদের ওহমের সূত্র কিন্তু বেসিক্যালি এটাই, I ইজ ইকুয়াল টু ডেল ভি বাই আর। এখান থেকে তাহলে দুইটা কথা বলা যাচ্ছে, যে একটা কথা I ইজ প্রপোর্শনাল টু ডেল ভি বাই আর, আর আরেকটা কথা হচ্ছে ভাইয়া I প্রপোর্শনাল টু 1 বাই আর। মানে হচ্ছে যে তুমি একটা পরিবাহীর বিভব পার্থক্য যত বাড়াবা, মানে পার্থক্য যত বেশি হবে, আমাদের প্রবাহিত তড়িতের মান তত বেড়ে যাবে। আবার পার্থক্য যত কম তড়িৎ প্রবাহিত হবে তত কম। তাহলে তড়িৎ প্রবাহ ডিপেন্ড করে কিন্তু বিভব পার্থক্যের উপর। বিভব পার্থক্য কখনো তড়িতের উপর ডিপেন্ড করে না। তুমি যদি লেখো যে ডেল ভি প্রপোর্শনাল টু I, এটা কিন্তু ভুল। এটা কি? এটা কিন্তু ভুল। এটা মিন করতেছে যে বিভব পার্থক্য তড়িৎ প্রবাহের সমানুপাতিক, মানে বিভব পার্থক্য তড়িতের উপর ডিপেন্ডেন্ট। বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হচ্ছে তড়িৎ বিভব পার্থক্যের সমানুপাতিক। তুমি বিভব পার্থক্য অ্যাপ্লাই করলেই কিন্তু তড়িৎ প্রবাহিত পাবা, আদারওয়াইজ কিন্তু পাবা না। এই জন্য ডেল ভি এটার উপর ডিপেন্ড করে আমাদের I, এই জন্য I ইজ প্রপোর্শনাল টু ডেল ভি। A ইজ প্রপোর্শনাল টু B মানে হচ্ছে A B এর উপর ডিপেন্ডেন্ট। বিষয়টা এরকম, ঠিক আছে? আবার I ইজ প্রপোর্শনাল টু কি বললাম? I ইজ প্রপোর্শনাল টু হচ্ছে 1 বাই আর। দ্যাট মিনস আর যত বাড়াবা বা রোধ যত বাড়াবা একটা পরিবাহীতে, আর তত কমে যাবে, I তত কমে যাবে। আবার আর যত কমাবা I তত বাড়বে। উল্টা সম্পর্ক আর কি, ব্যস্তানুপাতিক সম্পর্ক। বুঝতে পারছো? তো এই হচ্ছে গেল আমাদের ওহমের সূত্র। এই হচ্ছে গেল ওহমের সূত্র। তাহলে I এর কিন্তু আমরা দুইটা ইকুয়েশন জানলাম ভাইয়া। I ইজ ইকুয়াল টু, আমরা কিন্তু দুইটা ইকুয়েশন জানলাম। একটা হচ্ছে I ইজ ইকুয়াল টু কিউ বাই টি, আর একটা হচ্ছে I ইজ ইকুয়াল টু ডেল ভি বাই আর। ঠিক আছে? তাহলে একটা হচ্ছে I এর সম্পর্ক হচ্ছে চার্জ আর সময়ের, আরেকটা হচ্ছে I কি ডেল ভি বাই আর, রোধ এবং বিভব পার্থক্যের সাথে সম্পর্কযুক্ত। বুঝছি? ঠিক আছে, বুঝতে পারছি। আমরা আজকে এগুলো রিলেটেড কোনো ম্যাথ দেখবো না। আমরা নেক্সট, মানে আমরা যখন একসাথে ম্যাথ করব তখন আমরা সব ধরনের ম্যাথ অ্যাকচুয়ালি করবো আসলে, ঠিক আছে? আর এই সূত্রটা অ্যাকচুয়ালি কই লাগবে? এটা হচ্ছে আমাদের মাদার ফর্মুলা। সার্কিট সলভিং এর সময় বেসিক্যালি আমরা এই সূত্রটা ইউজ করবো। সার্কিট যখন আমরা সলভ করা শুরু করব, সার্কিট সলভিং এর টাইমে আমাদের এই সূত্রটাই সব জায়গায় দেখবে লাগতেছে, তখনই আমাদের সব সূত্র আলটিমেটলি প্র্যাকটিস করা হয়ে যাবে। মানে আমরা বাছাইকৃতভাবে এমন কিছু ম্যাথই করবো যে কয়েকটা ম্যাথগুলো আসলে পুরো চ্যাপ্টারের ম্যাথ হয়ে যাবে। এই চ্যাপ্টার থেকে 100টাও ম্যাথ বানানো যায়, 1000টাও ম্যাথ বানানো যায়, বাট তুমি তো এতগুলো করা দরকার নেই। তুমি 10টা করবা, 10টার মধ্যে 1000টা ম্যাথ থাকবে, 10টা করলে তো এনাফ, রাইট? তো এই হচ্ছে গেল আমাদের ওহমের সূত্র। ঠিক আছে, এই হচ্ছে গেল আমাদের ওহমের সূত্র। ওকে, বুঝতে পারছি যে আমাদের ক্লাস শেষ। ঠিক আছে, তাহলে আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ জিনিসপাতি নিয়ে আলোচনা করলাম, একদম ডিপ অ্যান্ড ডিটেলস নিয়ে আলোচনা করলাম। এরকম ডিটেলসে ক্লাস যদি না করে থাকো তাহলে কিন্তু বই দেখে এসব কিছু বুঝবো না, বইয়ের মধ্যে অনেক কিছু লেখা নেই। সো অনেক কিছু বুঝতে হবে, ক্লাস করতে হবে, ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে। ঠিক আছে, তো আমাদের কি লেকচার 2 শেষ, রাইট? আমাদের লেকচার 2 শেষ। এরপর আমরা লেকচার 3 শুরু করব। লেকচার 3 শুরু করবো আমরা বর্তনী বা সার্কিট দিয়ে। তো তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমি কিন্তু তোমাদেরকে এই চ্যাপ্টারটা সিমুলেশন দেখাবো, সার্কিট নিজ হাতে বানায় দেখাবো, সিমুলেশন দিয়ে, সিমুলেটর দিয়ে আর কি নিজ হাতে বানায় দেখাবো। রোদ দেখাবো, রোদ মানে রোদ দেখতে কেমন, ব্যাটারি দেখতে কেমন, তো কোষ দেখতে কেমন, হ্যাঁ, ডিসি সাপ্লাই দেখতে কেমন, অনেক কিছু নিয়ে আসলে আমরা মূলত এখানে সিমুলেটর দিয়ে দেখাতে পারবো আসলে। ঠিক আছে, সো
আজকে যতটুকু আলোচনা করলাম, আলোচনাগুলো মনে রাখার ট্রাই করো, খাতায় নোট করে রাখো। লেকচার 3-তে তোমাদের সাথে আবারও দেখা হবে। আমরা সার্কিট নিয়ে শুরু করব, সার্কিটের বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে পড়াশোনা শুরু করব, এবং আমরা ওই ক্লাস থেকে বিশেষ করে ম্যাথগুলো করা স্টার্ট করব। ঠিক আছে? তো টিল দেন সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে, বাই।